করি। একটু দেখান তো, কে দেখাতে পারবে? স্ক্রিন শেয়ার করতে পারবে কে? আমি অল পার্টিসিপেন্টস করে দিলাম। যে কোনো একজন আমাকে একটু বলেন তো কে দেখাতে পারবেন। আছেন কেউ? ম্যাম, আমার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কি ছিল? কোয়েশ্চেন ছিল ম্যাম, অ্যাসাইনমেন্ট নিয়ে একটা। হ্যাঁ, করুন। ম্যাম, আমি হচ্ছে ওই গিটহাবে জয়েন করার পরে এরপরে আমার ইউজার নেম চেঞ্জ করেছি। তো এখন হচ্ছে মানে আমি আর অ্যাক্সেস পাচ্ছি না জয়েন করার। মানে অ্যাসাইনমেন্টের ওই লিঙ্কটাতে ক্লিক করলে বলতেছে যে ইউ হ্যাভ লস দ্য অ্যাক্সেস। আপনি কি অ্যাসাইনমেন্টটা একসেপ্ট করার পরে ইউজার নেম চেঞ্জ জি, করেছেন? জি ম্যাম, জি। ও, এরকম তো হওয়ার কথা না। একটু এখন কি রিফ্রেশ করতে করে পারি ম্যাম? সাইন আউট হয়ে আবার সাইন ইন করে দেখেন তো। সাইন আউট করবো ম্যাম ক্লাসরুম থেকে? মানে গিট হাব ক্লাসরুম থেকে ওই যে অ্যাসাইনমেন্টটা যে আপনি ক্লোন করেছেন না আপনার কম্পিউটারে, জি ম্যাম। সেটা ডিলিট করেন, ডিলিট করে নতুন করে ক্লোন করেন। আচ্ছা ম্যাম, দেখছি। হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছে ম্যাডাম প্রতি স্টুডেন্টের জন্য আলাদা রিপোজিটরি আছে। হ্যাঁ, গিট হাব ক্লাসরুম যতজন স্টুডেন্ট থাকে ততজনের জন্য টেম্পোরারি রিপোজিটরি তৈরি করে একটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য। কেউ একজন আমাকে একটু দেখান না স্ক্রিন শেয়ার করে, তাহলে আমি বুঝতে পারবো। ম্যাম, আমি আসলে ফোন দিয়ে ক্লাস করতেছি তো, ল্যাপটপে হচ্ছে প্র্যাকটিস করি। আবার একটু বলুন। ম্যাম, ল্যাপটপে ক্লাস করতেছি না, মোবাইল দিয়ে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ল্যাপটপে না, যদি হ্যাঁ। আমি চান শেয়ার ছবি করতে তুলে পারবো। দেখাতে। হ্যাঁ, কে যেন দেখাচ্ছিলেন, একটু দেখি, মানে তাহলে আমি বুঝতে পারবো। আমিও তো আগে আচ্ছা, কখনো গিটহাব ক্লাসরুম ক্লিক ব্যবহার করার পরে করি। এখানে আসে। আমি ও, হচ্ছে যে আগে এরকম থেকেই আসে? আর কি রিকোয়েস্ট তারপরে করেছি, ওই যে তো এর জন্য ক্লিক গ্রিন করার পরে। বাটনে, কোড বাটনে ক্লিক করলে কি আসে? আচ্ছা, এখানে এখানে কোনো অ্যাসাইনমেন্ট নাই। এখানে তো কোনো নোটবুক আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু দেখি। আমি, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আমরা একটু দেখি আমার গিটহাবে গিয়ে কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে গিটহাব। আর এখানে এই যে আপনাদের অ্যাসাইনমেন্টস, এখানে আমি কিন্তু একটা অ্যাসাইনমেন্ট 1 একটা নোটবুক ফাইল দেখতে পাচ্ছি। যদি আমি গিটহাব ক্লাসরুমে যাই, আমি আমি নিজেও তো এই প্রথম এটা অপারেট করছি, সেজন্য আমি একটু বুঝতে যাচ্ছি যে আসলে কতখানি অপারেশনালাইজ করা যাবে এইভাবে অ্যাসাইনমেন্ট। এই যে অ্যাসাইনমেন্ট 1, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট। ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের ভেতরে গেলে ক্লাসরুম রোস্টার, এখানে আপনাদের সবার, মানে যারা যারা এই রেপোজিটরিটা একসেপ্ট করেছেন তাদের সবার লিস্ট এসেছে। 7 অ্যাডেড স্টুডেন্টস, 86 রোস্টার। আচ্ছা, সবাই করেনি তাও আসছে। আর
আমি লিঙ্কটা আবার আপনাদেরকে একটু এখানে চ্যাট বক্সে দিচ্ছি। একটু ঢুকে দেখেন তো আপনারা যে এই রিপোজিটরিটা ঢুকলে কেমন হবে আমি দেখাই। মানে আমার ক্ষেত্রে কেমন হয়েছে, আমি যদি অন্য ব্রাউজার দিয়ে এটাতে যাওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয়। ধরুন আমি এখন একটা অন্য ব্রাউজার দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই লিঙ্কটার মধ্যে গেলে আমাকে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এগুলো চাই। তো এখন আমি এগুলো দিব না, কারণ আমার অন্য ব্রাউজারে গিটহাব ওপেন আছে। কিন্তু যদি ধরুন এরকম গিটহাব আমি এখানে ওপেন করতাম তাহলে কেমন আসতো সেটা আমি দেখাচ্ছি। তাহলে জিনিসটা এরকম হতো, মানে হওয়া উচিত। যতখানি আমি বুঝি, আমার যদি কোনো ভুল না হয়ে থাকে, আপনাদের কোনো ভুল নাই, আমার যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে এরকম হবে। এই জয়েন দ্য ক্লাসরুম এটার মধ্যে যদি আপনারা আসেন, ওই ওই লিঙ্কটাতে প্রেস করলে এর গিটহাব ক্লাসরুমের একটা লিঙ্ক, সেটার মধ্যে গেলে আপনারা এই অর্গানাইজেশনটা দেখতে পাবেন। অর্গানাইজেশন নাম ইকন 317 ইকন ডিউ ক্লাসরুম 3E1902। এখন এখানে যদি নিজের নাম থাকে তাহলে সেখানে আইডেন্টিফায়ারে ক্লিক করে আইডেন্টিফাই করতে পারেন, অথবা স্কিপ টু নেক্সট স্টেপ যদি না থাকে। তারপরে একসেপ্ট দ্য অ্যাসাইনমেন্ট, এখানে অ্যাসাইনমেন্ট 1 TAD 600 হচ্ছে আমার রিপোজিটরি। এখানে যদি একসেপ্ট দ্য অ্যাসাইনমেন্টে ক্লিক করেন তাহলে অ্যাসাইনমেন্টটা একসেপ্ট করতে পারবেন। তখন এই যে ইউ আর রেডি টু গো এরকম একটা লেখা উঠবে, ইউর অ্যাসাইনমেন্ট রিপোজিটরি হ্যাজ বিন ক্রিয়েটেড। তারপরে এটাতে ক্লিক করলে মানে আপনি চলে যাবেন হচ্ছে এরকম একটা জায়গা দেখতে পাবেন। হ্যাঁ, কোড ওপেন উইথ গিটহাব ক্লাসরুম ডেস্কটপ, ওপেন উইথ গিটহাব ডেস্কটপ এটাতে ক্লিক করলে গিটহাব ডেস্কটপ ওপেন হবে। আমি ক্লোন করব না, তখন আপনাকে ক্লোন করতে বলবে। আপনি আপনার ফোল্ডার কোনো একটা, আপনার সিস্টেমে কোনো একটা জায়গায় কোনো একটা ফোল্ডার এটা ক্লোন করবেন। তারপরে ওই যেভাবে করে আমরা ইয়ে করি, গিটহাব ওপেন করি সেরকম করে ওই পাথে, ধরুন আমি এখন আপনাদের ক্লাস ওয়ার্কটা আমি বের করব। আমি জুপিটার নোটবুকটা কিভাবে ওপেন করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমার ল্যাপটপের ম্যাম একটা কোশ্চেন ছিল। ফোল্ডার আছে, আমার সেই ফোল্ডারটা আছে হচ্ছে আমার ডি ড্রাইভে। তো সেই ফোল্ডারটা আমি ইয়ে করেছি, আম, সেখানে আমার ডিরেক্টরি চেঞ্জ করে আমি নেওয়ার চেষ্টা করছি। ডি ড্রাইভের টিচিং ফোল্ডারে আমি আমার জুপিটার নোটবুকটা লঞ্চ করব। এরকম করে তখন আপনি আপনার অ্যাসাইনমেন্টটা যে ড্রাইভে আছে সেখানে জুপিটার নোটবুকটা লঞ্চ করলে আপনি দেখতে পাবেন যে সে ড্রাইভে থাকলেই হবে। সে ড্রাইভের যে কোনো ফোল্ডার, মানে ড্রাইভের ভিতরে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের পাথটা দিলে দেখুন এখন আমার এখানে আম, এই যে 317 এখানে যাব, এখানে অ্যাসাইনমেন্টের মধ্যে আমার ওই অ্যাসাইনমেন্টটা আছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আমি পরে দেখাবো, ক্লাসটা শেষ হওয়ার আগে আগে অ্যাসাইনমেন্টটা দেখাবো। প্রথমে দেখাই হচ্ছে লেকচার। আচ্ছা, আপনারা সবাই একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনাদের গিটহাব ডেস্কটপে যাবেন, কারণ আমি কিছু পরিবর্তন করেছি সেজন্য আপনাদের এটা দরকার হবে। প্রত্যেকের গিটহাব ডেস্কটপে যাবেন। হ্যাঁ, গিটহাব ডেস্কটপে, হ্যাঁ, গিটহাব ডেস্কটপে গেলে আপনাদের তো একটাই রিপোজিটরি থাকার কথা, যদি না আপনাদের অন্য কোনো রিপোজিটরি থাকে। ইকন 317 এই রিপোজিটরিটা আপনাদের থাকবে। সেখানে ক্লিক করে ফেচ অরিজিন এটা করলে আপনারা পাবেন হচ্ছে পুল রিকোয়েস্ট। হ্যাঁ, এখানে এখানে লেখা উঠবে পুল রিকোয়েস্ট। সেই পুল রিকোয়েস্টে ক্লিক করলে আমি যে চেঞ্জ করেছি লেকচার 1 এবং 2 এর যে জুপিটার নোটবুকে, ধরুন আমার তো 3টা, আজকে নিয়ে হয়তো আমার কয়টা ক্লাস হচ্ছে, 3 নাম্বার ক্লাস হচ্ছে, কিন্তু আমি তো শেষ করতে পারি নাই, লেকচার 1ই শেষ করতে পারি নাই। তো যে পার্টটুকু শেষ করতে পারিনি সেটাকে আমি লেকচার 2তে নিয়ে গেছি। লেকচার 2তেও আমি নতুন অনেক কিছু অ্যাড করেছি, সেই সেই জিনিসগুলো আপনাদের চেঞ্জ হয়ে যাবে আপনাদের রিপোজিটরিতে, ফোল্ডারে যা যা আছে। এটা একটু কষ্ট করে করেন তো সবাই।
ম্যাম আমরা কি পুল অরিজিনে ক্লিক করব? হ্যাঁ, কি অরিজিন? পুল অরিজিন? জি, আমার ল্যাপটপে পুল অরিজিন লেখা। হ্যাঁ, পুল অরিজিনে ক্লিক করবেন। কোথাও যদি পুশ থাকে সেটাতে ক্লিক করবেন না, পুলে ক্লিক করবেন। পুশ করলে কিন্তু আমার এখানে সব চেঞ্জ হয়ে যাবে। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। শিওর। আমি যখন ক্লোন করার জন্য সবকিছু করার পর আমার একটা ট্যাব আসছে, ট্যাবের মধ্যে লেখা দুইটা অপশন আছে। একটা টু কন্ট্রিবিউট টু দ্য প্যারেন্ট প্রজেক্ট, আর একটা হচ্ছে ফর মাই ওন পারপস। তো ম্যাম আমি এখানে কোনটা দিব? অপশন বুঝছি, এটা বুঝতে। দুইটা অপশন আসছে এরকম, মানে অ্যাসাইনমেন্টটা? জি ম্যাম, এই যে ক্লোন করার পর এখানে আমার আসছে যে হাউ আর ইউ প্ল্যানিং টু ইউজ দিস ফোর্ক। এটার পর দুইটা অপশন আসছে, একটা হচ্ছে টু কন্ট্রিবিউট টু দ্য প্যারেন্ট প্রজেক্ট, আর একটা হচ্ছে ফর মাই ওন পারপসেস। এটার মানে এটা যদি আপনি কন্ট্রিবিউট টু দ্য প্যারেন্ট প্রজেক্ট দেন তাহলে মেইন ব্রাঞ্চে চেঞ্জ আসবে। আর ওই ফর্কের মধ্যে থাকতে হবে যদি আপনি সেকেন্ডটাতে দেন। আপনি যে কোনো একটাতে দেন, সমস্যা নেই। ম্যাম এটা আমারও আসছিল, আমি ওই প্যারেন্টটাতে দিয়েছি। ঠিক আছে, আপনার প্যারেন্টটাতে দেন, দেখি দেখি কি হয়। আমি এই প্রথম অ্যাসাইনমেন্টটাকে একটা টেস্ট হিসেবে নিয়েছি, তারপরে আমি জিনিসটাকে আরো দেখবো। আচ্ছা, আমরা এখন আমি একটু পড়ানো শুরু করি, এই জিনিসগুলো শেষে দেখবো। প্রথম লেকচারে আমরা প্রথম লেকচারে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের যেটা বিভিন্ন ধরনের জিনিসপত্র ইনস্টল করা টরা এগুলো দেখেছি। তারপরে এইগুলো দেখেছি, লজিক্যাল বিভিন্ন অপারেটর, পাইথনকে ক্যালকুলেটরের মতো ব্যবহার করা সেটা দেখেছি। বিভিন্ন ধরনের লিটারেল কালেকশন অফ লিটারেল দেখেছি, যে কখন আমরা একটা কালেকশন অফ কম্পোনেন্ট, সেটাকে এলিমেন্টের কম্পোনেন্টকে লিস্ট কখন বলি, টাপল কখন বলি, সেট কখন বলি, ডিকশনারি কখন বলি, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কাজ বা প্রত্যেকটার আলাদা আলাদা অপারেশন আমরা এখনো দেখিনি। আমরা শুধু বেসিক জিনিসপত্র দেখেছি, স্ট্রিং দেখেছি, ফ্লোট, ইন্টিজার, এই সমস্ত কিছু দেখেছি। কিভাবে ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয় সেটা দেখেছি। প্রিন্ট ফাংশনটা, আমরা বিল্ট ইন ফাংশনের মধ্যে প্রিন্ট ফাংশনটা দেখেছি। তারপর বুলিয়ান স্টেটমেন্ট দেখেছি, সেখানে আমরা কম্পারিজন অপারেটর দেখেছি, যে কখন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, এই সমস্ত কিছু করা হয়। তারপরে এরপরে আমরা দেখেছি লজিক্যাল অপারেটর, ট্রু, দুইটা ট্রু, মানে লজিক্যাল অপারেটর কি কি ছিল, অ্যান্ড, অর নট, সেই তিনটা। এগুলো কাজ কখন আমাদের কাজে লাগবে সেটা আমরা যখন প্যান্ডা দেখবো এবং ডেটা কি করে পাইথনে হ্যান্ডেল করে সেগুলো দেখবো, তখন আমরা দেখবো যে প্রত্যেকটা জিনিসই কাজে লাগে, কোনো না কোনো কাজে লেগেই যায়। আচ্ছা, তারপরে আমরা দেখেছিলাম সিনট্যাক্স, সেমান্টিক্স, লিস্ট দেখেছিলাম, লিস্টের বিভিন্ন ধরনের, লিস্টকে স্লাইস করা দেখেছিলাম, যে লিস্টকে মাঝখান থেকে, সামনে থেকে, পেছন থেকে নানান ভাবে স্লাইস করা যায় ইন্ডেক্সিং এর মাধ্যমে। সেই আহ, সেইভাবে করে লিস্ট স্লাইস করাটা আমরা দেখেছি। তারপরে আমরা লিস্টের সবগুলো মেথড দেখেছি, মানে যতগুলো মেথড সচরাচর আমাদের প্রয়োজন হয়, অ্যাপেন্ড, ইনসার্ট, কাউন্ট, এক্সটেন্ড, ক্লিয়ার করা। তারপরে ইন্ডেক্স, কোনো একটা জিনিসের পার্টিকুলার কোনো লিস্টের এলিমেন্টের ইন্ডেক্স আমার জানতে হলে সেটা আমরা কিভাবে করব। তারপরে রিমুভ, পপ, রিভার্স, এগুলো উল্টানো লিস্টটাকে, তারপরে লিস্টের এলিমেন্ট গুলোকে সর্ট করা, তারপর লিস্টটাকে কপি করা, এবং লিস্টে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে লেন্থ দিয়ে দেখি আমরা, সেগুলো সব দেখেছি। এবং আমরা সেট দেখেছি, সেটের বিভিন্ন ধরনের অপারেশন দেখেছি, যেগুলো আমরা ওই ফার্স্ট ইয়ারে চিয়াং এর বইতে যা যা পড়েছিলাম, সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিসজয়েন্ট সেট, প্রপার সেট, তা প্রপার সাবসেট, তারপরে নাল সেট, তা ডিফারেন্স, এই সমস্ত জিনিস আমরা, সিমেট্রিক ডিফারেন্স, এই সমস্ত কিছু আমরা পাইথনে করা দেখেছি, যে দুটো সেট যদি থাকে তাহলে সেটা কিভাবে হ্যান্ডেল করে। এবং তখন আমরা দেখেছি যে সেটে যেভাবে করে সেটে একটা এলিমেন্ট যোগ করে অ্যাড দিয়ে, অ্যাড, সেটের নাম ডট অ্যাড, তারপরে ব্র্যাকেটের মধ্যে সেই এলিমেন্টটা, সেভাবে করে আমরা লিস্টে করিনি, লিস্টে আমরা অন্য কোনো ভাবে করেছি। লিস্টের সাথে সেটের পার্থক্য আমরা বলেছিলাম যে লিস্ট হচ্ছে অর্ডার্ড সেট অফ এলিমেন্ট থাকে, আর সেট হচ্ছে আনঅর্ডার্ড। হ্যাঁ, সেখানে তার মানে ওই ইন্ডেক্স দিয়ে জিনিসটা কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করা। তার মানে যদি অর্ডার না থাকে তাহলে তো ওই র্যাঙ্ক ম্যাটার করে না, হ্যাঁ, কে আগে আছে কে পরে আছে।
সেটের কাজটা হচ্ছে সেট ইজ আ লিস্ট অফ এলিমেন্ট, এবং সেটটা কখন কিভাবে লাগে আমরা সামনে দেখব। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম লেকচারটা। এখন আজকে আমরা সেকেন্ড লেকচারটা শুরু করব, লেকচার 2। আমরা চেষ্টা করব লেকচারটা শেষ করার, হ্যাঁ। আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখেছেন, ম্যাম এরকম এসেছিল, নামে ক্লিক করলে এরর আসে। আচ্ছা, এগুলো দেখতে হবে আমাকে। আমি সোমবার বুধবার সারাদিনই মোটামুটি ডিপার্টমেন্টে থাকি। কারো কোনো সমস্যা থাকলে আপনার ল্যাপটপ নিয়ে যদি আসেন আমার কাছে, আমি দেখতে পারবো। আর তাছাড়া নিজেরাও ট্রাবল শুট করা একটু শিখতে পারেন। আপনার সমস্যাটা লিখে যদি আপনি সার্চ করেন, তারপরে এই এই ধরনের এরর ডিবাগিং এর জন্য এআই টুল খুব ভালো। যে আমি কোনো একটা জিনিস আমি ক্লিক করেছি, আমার গিটহাব ক্লাসরুমটাই আমি যে অ্যাসাইনমেন্ট করেছি, আমি গুগলে সার্চ দিয়ে দেখে দেখে সেখানে ডাইভ ডিপ লিখলে আরো এআই কিছু উত্তর দেয়, সেভাবে করে আমি একটু শিখেছি। তো কোনো একটা সফটওয়্যার ইনস্টলেশন, এই ধরনের যে ডিবাগিং ইস্যু, সেটার জন্য এআই টুল ইউজ করাটার মধ্যে কোনো আনএথিক্যাল কিছু নাই, করতে পারেন। লেকচার 2, আমরা প্রথমে দেখব স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে অর্ডার্ড কালেকশন অফ এলিমেন্ট। হ্যাঁ, স্ট্রিং যখন আমি লিখি, আমরা ধরুন লিখলাম বাংলাদেশ, তার মানে প্রত্যেকটা লেটারের, এই শব্দের ভিতরে প্রত্যেকটা লেটারের একটা নির্দিষ্ট জায়গা আছে। তার অবস্থানটা যদি আমি বদলে দেই, তাহলে স্ট্রিং এর নাম অর্থটা বদলে যাবে। সুতরাং এটা লিস্টের মতো। লিস্টের যেমন প্রত্যেকটা এলিমেন্ট, মানে প্রত্যেকটা এলিমেন্টের একটা জায়গা আছে, 0 থেকে শুরু করে আমরা গুনতে শুরু করি, অথবা যদি শেষ থেকে গুনি তাহলে -1 থেকে গুনতে শুরু করি। স্ট্রিং এরও ঠিক সেরকম। স্ট্রিং এর ভেতরেও প্রত্যেকটা এলিমেন্টের একটা নির্দিষ্ট জায়গা আছে। এবং স্ট্রিং কে যখন আমরা লিখি, ধরুন আমি যদি লিখি যে 1, হ্যাঁ, এটা হচ্ছে, এটা এটা কি, এটা যদি আমি জিজ্ঞেস করি পাইথনকে যে 1টা কি, টাইপ টাইপ লিখে ব্র্যাকেটের মধ্যে লিখি 1, পাইথন বলবে এটা একটা ইন্টিজার। যদি আমি লিখি 1.123, পাইথন বলবে একটা ফ্লোট। কিন্তু আমি যদি ধরুন লিখলাম এ, সেটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখে পাইথন বলবে এসটিআর। এসটিআর মানে স্ট্রিং। এখন এটা যদি আমি যদি কোনো একটা নাম্বারও এরকম ইনভার্টেড কমার মধ্যে রেখে পাইথনকে জিজ্ঞেস করি যেটা কি, পাইথন আমাকে স্ট্রিংই বলবে। কারণ পাইথন কোনো একটা জিনিসের আগে পরে যদি ইনভার্টেড কমা ওপেন অ্যান্ড ক্লোজের মধ্যে যা থাকে, সেটাকে পাইথন স্ট্রিং মনে করে। সেটা লেটারও হতে পারে, ওয়ার্ড হতে পারে, সেন্টেন্স হতে পারে, ইন্টিজার হতে পারে, ইট ক্যান বি এনিথিং। এখন এবং আমরা দেখব যে স্ট্রিং প্রকাশ করার জন্য আমরা, ধরুন আমি যদি বলি যে ইনভার্টেড কমা, যদি ডাবল ইনভার্টেড কমা দিয়ে এস লিখি, এটাও পাইথনের কাছে স্ট্রিং। এবং একটা করে যদি দেই, এটাও পাইথনের কাছে স্ট্রিং। কিন্তু যখন আমরা ধরুন, আমরা সামনে দেখবো, আমরা অ্যাসাইনমেন্টেও আমি এই ধরনের কিছু দিয়েছি, যে আমরা একটা সেন্টেন্স লিখেছি এরকম, আই অ্যাম ইনস্ট্রাক্টিং, পরের লাইনে গিয়ে যে ইকন 317। এখন আমাকে 3টা ইনভার্টেড কমা দিতে হবে, 3টা দিয়ে ওপেন, 3টা দিয়ে ক্লোজ, এটা করতে হবে। তাহলে পাইথন এটাকে মাঝখানে দেখুন, এখানে যখন আম, এখানে আউটপুটটা দেখাচ্ছে পাইথন একটা ইনস্ট্রাক্টিং এর পরে আমি যে এটাকে নিচে নামিয়ে এনেছি এন্টার দিয়ে, সেটাকে পাইথন রিড করেছে একটা ব্যাকস্ল্যাশ এন হিসেবে। হ্যাঁ, এটাকে বলা হয় নিউ লাইন অপারেটর। আমি লিখি ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন অপারেটর। তখন যখন আমরা দেখব যে কোনো একটা বড়, সাধারণত আমরা যদি ওয়েব স্ক্রেপিং করি, তখন দেখা যায় যে কোনো একটা ওয়েবসাইটে একটা নিউজ আছে, ধরুন আপনারা কোনো একটা পত্রিকার ওয়েবসাইটে ঢুকলেন, সেখানে একটা আর্টিকেল আছে, সেটাকে আপনারা যদি স্ক্রেপ করে নামান, তখন দেখবেন যে প্রচুর পরিমাণে এরকম /n/n আছে। তার মানে
ওই ওই ওয়েবসাইটে যখন ওই নিউজটা আপলোড করা হয়েছে তখন ওই ওই স্ল্যাশ এন এর পরের অংশটুকু পরের লাইনে ছিল। এটা নিউ লাইন ক্যারেক্টার, নিউ লাইন সরি অপারেটর ক্যারেক্টার, ক্যারেক্টার। ওকে, এখন আমরা দেখব হচ্ছে স্ট্রিং এর কিছু মেথড। আমি এখানে একটা স্ট্রিং লিখে রেখেছি, দিস ইজ স্যাটারডে। এটাকে আমি নাম দিয়েছি টেক্সট। টেক্সট নাম দিয়ে না অন্য কিছু দিতে পারি, ধরুন টি বললাম। এখন স্ট্রিং এর নানা ধরনের অপারেশন করা যায়, যেমন আমি যদি আহ, সবগুলোকে লোয়ার কেস করে দিতে চাই, সবগুলোকে আপার কেস করে দিতে চাইলে আপার সব ক্যাপিটাল লেটার হয়ে গেল, ব্লক লেটার হয়ে গেল। টি ডট লোয়ার সব স্মল লেটার হয়ে গেল। টি ডট টাইটেল, দেখুন টাইটেল, যে কোনো টাইটেল যখন আমরা লিখি, কোনো একটা হেডিং দিই কোনো একটা কিছুর লিখতে গিয়ে, কোনো একটা এসে বা প্যারাগ্রাফের, তখন টাইটেলে আমরা কি করি, টাইটেলের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটাকে আমরা ক্যাপিটালাইজ করি। তো যখন আমরা টাইটেল করি তখন স্ট্রিং এর ভিতরে যতগুলো, ধরুন একটা প্যারাগ্রাফকে যদি আপনি টাইটেল করেন, টাইটেল ডট টাইটেল ফার্স্ট প্যারেন্থেসিস, তাহলে প্যারাগ্রাফের প্রত্যেকটা শব্দের ইনিশিয়াল যে লেটারটা সেটাকেও ক্যাপিটালাইজ করবে পাইথন। সোয়াপ কেস, দেখি তো সোয়াপ কেস কি, সোয়াপ কেস, সোয়াপ কেস কি আমি পারি? পারি না। ওকে, সোয়াপ কেস হচ্ছে উম আচ্ছা পরে দেখি তো ওদের মতো করে। ও, এই হচ্ছে সোয়াপ কেস। ক্যাপিটাল লেটারকে স্মল আর স্মল কে ক্যাপিটাল এরকম করে সে এক্সপ্রেস করবে, এটা হচ্ছে সোয়াপ কেস করা। আচ্ছা, থাকুক তাহলে এরকমই। তারপর ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ হচ্ছে টি ডট ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ করলে মানে ধরুন আমার আমার অরিজিনাল স্ট্রিংটা, সেটার সব কিছু লোয়ার কেসে থাকবে, শুধু প্রথম সেন্টেন্সের যে প্রথম ইয়েটা লেটারটা সেটা ক্যাপিটাল হবে। ক্যাপিটালাইজ করা মানে হচ্ছে নর্মালি আমরা একটা সেন্টেন্স কি করি, আমরা শুরুতে যেভাবে করে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি সেটাকে ক্যাপিটালাইজ করা বলে। রিপ্লেস, এবার আমরা রিপ্লেস দেখি। উম ধরুন এটাকে একটা নাম দিলাম, এই এইটিকে ক্যাপিটালাইজ করার পরে যা হয়েছে সেটার একটা নাম দিলাম ধরুন এস। এস ইজ দ্য স্ট্রিং which is capitalized, capitalized টি। তাহলে এস কি, এস দেখতে এরকম। এখন দেখুন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই যে স্যাটারডের এসটা ছোট হয়ে গেছে। এখন আমি যদি মনে করি যে আমি স্যাটারডের এসটা, এই ছোট এসটাকে বড় এস দিয়ে রিপ্লেস করব, তাহলে আমি কি করব, রিপ্লেস ব্র্যাকেটের মধ্যে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে কোন জিনিসটাকে আমি রিপ্লেস করতে চাই, আমি স্মল এসটাকে রিপ্লেস করতে চাই, কমা, এবার বড় এস দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে দেখি তো এস কি হয়। দেখুন এস কি হয়েছে, প্রথম যে দিসের ভিতরে যে এসটা সেটাও বড় হয়েছে, ইজের ভিতরে এসটাও বড় হয়েছে। আপনারা কেউ একজন বলুন তো, যে যদি আমি এটা না চাই, আমি যদি শুধু স্যাটারডে এসটাই বড় রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই স্ট্রিংটার মধ্যে এই স্যাটারডে এসটাই একটা এস, যার আগে একটা স্পেস আছে। আমি স্পেস দিয়ে যদি সেটা করি তাহলে আমাকে আবার এসটাকে ঠিকঠাক করে নিতে হবে। এই হচ্ছে এস,
তাহলে এটা যদি আমি করি, স্পেস দিই ইনভার্টেড কমার মধ্যে, তখন দেখুন শুধুমাত্র স্যাটারডের এটাই এসটাই বড় হয়েছে। সাথে আমার মনে হচ্ছে আর একটা জিনিস করা দরকার, প্লাস যেহেতু এটা একটা সেন্টেন্স, তাহলে এটা শেষে একটা পিরিয়ড থাকবে, সেটাও যদি আমি প্লাস অ্যাড করে, যেহেতু এটা একটা পাংচুয়েশন, সুতরাং এটাও একটা স্ট্রিং। তাহলে স্ট্রিং যদি আমাকে অ্যাড করতে হয়, যোগ করতে হয়, আর আমরা যখন একটা একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স শেষ করি, তা মানে সেটার পরে ফুল স্টপটা তো আমরা দূরে দেই না, সাথে একসাথে দেই, সুতরাং দের ইজ নো গ্যাপ ফর স্পেস। সুতরাং আমার এস যে সেন্টেন্সটা সেটা শেষই হয়েছে হচ্ছে ফুল স্টপ দিয়ে। আচ্ছা, রিপ্লেস দেখলাম। এবার দেখি এল স্ট্রিপ আর স্ট্রিপ। ধরুন আমি একটা স্ট্রিং লিখি, সাপোজ কিউ ইকুয়াল টু দিস ইজ সানি ডে। আমি এখানে একটা জিনিস করেছি, যেটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে এই সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ আছে। কেউ যদি আমি লিখি, কিউটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলেও দেখবো যে এই সেন্টেন্সটার শুরুতেও একটা গ্যাপ আছে, এটাকে বলে হচ্ছে লিডিং হোয়াইট স্পেস, এবং শেষেও একটা গ্যাপ আছে, সেটাকে আমরা বলি ট্রেলিং হোয়াইট স্পেস। এখন সেটা আমাদের যখন আপনারা দেখবেন যে আপনারা প্যান্ডাতে দেখবেন একটা কলাম নিয়ে কাজ করছেন, আপনারা হয়তো কোনো একটা, এটা ওপেন ডেটা সোর্স থেকে আমরা যখন ডেটা নামাই, তখন সেই ডেটাটা যখন আমরা রিড করি প্যান্ডাতে, তখন অনেক সময় এটা আমরা দেখতে পাই যে হয়তো একটা কলাম আছে, যে কলামে আছে হচ্ছে সব দেশগুলোর নাম অথবা সব দেশের রাজধানীর নাম, কিন্তু সবার আগে বা পরে উম, নাই, কিন্তু কোনো কোনো দেখা যাচ্ছে যে 100টা এন্ট্রি আছে, তার মধ্যে হয়তো 2টা 3টা এন্ট্রি আছে, যে যে 3টা এন্ট্রির সামনে পেছনে স্পেস আছে। এটা এনিউমারেশনের সময় সমস্যা হতে পারে, যে হয়তো ডেটা সেটটা তৈরি করেছে, একটা সিএসভি ফাইল অথবা একটা জেসন ফাইল তৈরি করেছে, সে হয়তো কোনো একটা মানে কোনো একটা ভুলের কারণে তার টাইপও হতে পারে, যে লিডিং এন্ড ট্রেলিং স্পেস, অথবা অন্য কোনো কারণে হতে পারে, ডেটা এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কনভার্সনের সময় অনেক সময় এই জিনিসটা হয়। তো সেটা আমরা কিভাবে দূর করব? কিউ ইকুয়াল টু কিউ ডট, দেখুন আমি কিউ ইকুয়াল টু কেন দিচ্ছি জানেন? লিস্ট হচ্ছে, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, যেটা চেঞ্জ করা যায় না, সুতরাং আমি যখন এটাকে চেঞ্জ করব, সেটাকে যদি আমি ও নতুন নাম না দেই, এলাইজিং বলে এটাকে, আমরা আরেকটু পড়বো, পরে পড়বো, নতুন নাম না দিলে আসলে স্ট্রিংটা চেঞ্জ হবে না, ওই আগের স্ট্রিংটাই থেকে যাবে। সেটা একটু পরীক্ষা করে দেখি তো কি হয়। কিউ ডট, ধরুন আমি লিখলাম এল স্ট্রিপ, এল স্ট্রিপ। এখন কি হয়েছে দেখুন, এই দিস সেন্টেন্সের শুরুতে যে ফাঁকা জায়গাটা ছিল, সেই জায়গাটা এখন আর নাই। আমরা যদি এখন কিউ প্রিন্ট দেই, দেখুন এখানে কিন্তু আছে, তার মানে অরিজিনাল যে স্ট্রিং সেটাতে পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনটা করতে গেলে আমাকে আবার কিউ ইকুয়াল টু কিউ ডট, অথবা আমি অন্য নামও দিতে পারতাম, আমি নতুন নাম দিতে চাচ্ছি না, তাহলে আমার অরিজিনাল স্ট্রিং এ চেঞ্জ আসবে। এখন দেখুন শেষেও একটা হোয়াইট স্পেস আছে, সেটাকে যদি আমি আম, মুছতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কিউ ইকুয়াল টু কিউ ডট আর স্ট্রিপ, এটা করলে আমি এখন যদি কিউ প্রিন্ট দেই, তাহলে কি দেখবো? শেষেও নাই। আরেকটা কমান্ড আছে, যেটা ক্লিক করলে একই সাথে দুটোই হয়। তো সেটা আমি নতুন একটা নাম দিলাম, একটা স্ট্রিং এর এম। এখন কিউ ডট স্ট্রিপ যদি আমি করি, তাহলে এম কেমন সেটা যদি দেখি, দেখুন আর স্ট্রিপ তো ট্রেলিং হোয়াইট স্পেসটাকে মোছে, আর এল স্ট্রিপ লিডিং হোয়াইট স্পেসটাকে মোছে, আর শুধু স্ট্রিপ দুইটাকেই মোছে। সুতরাং আমাদের স্ট্রিপ জানলেই হয়, এল স্ট্রিপ আর স্ট্রিপ প্রয়োজন হয় না। আচ্ছা,
এরপরে দেখবো আমরা ইজ লোয়ার। আচ্ছা, এটা তো দেখি। ধরুন আমি লিখলাম n ইকুয়াল টু হ্যালো। এখন যদি আমি এটা করি, n ডট ইজ লোয়ার, দেখাচ্ছি ট্রু। তার মানে এটা একটা বুলিয়ান অপারেটর। আমি যদি এটার একটা নাম দিই, ধরুন আমি নাম দিলাম a ইকুয়াল টু n ডট ইজ লোয়ার, তাহলে a ইকুয়াল টু কি আসবে? ট্রু। আচ্ছা, একটা শব্দ, তার সবগুলো অক্ষর যদি লোয়ার কেসে থাকে তাহলে ইজ লোয়ার আমাদেরকে দেখাবে ট্রু। যদি আমি ইজ টাইটেল দিই তখন কি আসে দেখি তো, এন ডট ইজ টাইটেল, তাহলে অবশ্যই ফলস আসার কথা, যেহেতু ফলস, যেহেতু প্রথম শব্দটা যদি হতো, ক্যাপিটাল হতো, তাহলে এটা ট্রু আসতো। তারপর আর কি কি আছে, জয়েন্ট আমরা একটু পরে দেখব। ইজ আপার, ইজ আপার দিলে দেখি তো কি হয়, এন ডট ইজ আপার, দেখুন এটাও ফলস আসছে। আপার সবগুলো যদি আপার কেস থাকতো তাহলে ইজ আপার দিলে ট্রু আসতো। যদি কোনো একটা, ধরুন আমার এই স্ট্রিং, একটা স্ট্রিং আমি লিখলাম যে এস ইকুয়াল টু হ্যালো। এখন যদি আমি লিখি এস ডট ইজ আপার, তাহলে কি আসে দেখি তো, ট্রু আর ফলস? ফলস, কারণ এখানে শুধু একটা অক্ষর ক্যাপিটাল লেটারে আছে, বাকিগুলোও যদি থাকতো তাহলে ইজ আপার আমাকে ফলস দিত। আর কি কি আছে, ইন্ডেক্স, ইন্ডেক্সটা দেখি। ধরুন এই এস এর ভেতরে ইন্ডেক্স, আমি দেখতে চাচ্ছি যে ই কোথায় আছে, ইন্ডেক্স 1। তার মানে এই এস যে স্ট্রিংটা, সেটার ইন্ডেক্স 1-এ ই আছে। যেহেতু আমরা পাইথন গোনা শুরু করে 0 থেকে, তাহলে ইন্ডেক্স 0-তে আছে হচ্ছে এইচ, 1-এ আছে ই। আচ্ছা, তাহলে আমি দেখতে যদি চাই যে এল কোথায় আছে, এল তো 2 বার আছে। দেখুন পাইথন আমাকে দেখাচ্ছে 0 1 2, ও সেকেন্ডটাকে গুনছে না, ও প্রথমটাকে গুনছে। যখন একই কম্পোনেন্ট একটা লিস্টের মধ্যে দেখবেন যে ইন্ডেক্স মেথড দিয়ে যখন আমরা সেটার ইন্ডেক্সটা জানতে চাই, পাইথন তখন ওটা প্রথম যখন যখন অ্যাপিয়ার করে ওই স্ট্রিংটা অথবা লিস্টের মধ্যে, সেই ইন্ডেক্সটা দেয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে হুম, আবার আরো কিছু জিনিস দেখতে পারি। ধরুন ইন্ডেক্সটা, ইন্ডেক্সটা শুধু এভাবে দেখায় তা না, আবার আমরা যদি লিখি, ধরুন আমি লিখলাম একটা সেন্টেন্স, পাইথন ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, নাম দিলাম এস। এখন আমি যদি ওকে জিজ্ঞেস করি যে ধরুন এই ল্যাঙ্গুয়েজ প্রথম কোথায় অ্যাপিয়ার করে, ইন্ডেক্স, আমি ওকে জিজ্ঞেস করলাম, ও সরি, ইন্ডেক্স বানান ভুল হয়েছে। দেখুন ও আমাকে বলছে যে এল এল, ধরুন আমি লিখলাম ল্যাং, এইটুকু কোথায় প্রথমে অ্যাপিয়ার করে। আমরা যদি গুনি 0 1 2 3 4 5 6, স্পেসটাকে আমরা 6 ধরবো, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24তম ক্যারেক্টার হচ্ছে, 24তম ক্যারেক্টার থেকে ল্যাং এটা শুরু হচ্ছে। যদি আমি লিখি ইজ
দেখি তো কততম আসে। দেখুন, ও বলছে আমরা গুণে দেখবো যে 7, 7তম ক্যারেক্টার থেকে ইজ শুরু হয়। তো এটা একটা পার্ট অফ স্ট্রিংও কোথায় আছে সেটা আমরা এভাবে করে খুঁজে বের করতে পারি। ধরুন আপনার কাছে কোনো একটা টেক্সট আছে, আপনি ধরুন কোনো একটা নাম খুঁজছেন, সেটা কোথায় আছে টেক্সটের ভেতরে, কোথাও কোনো একটা শব্দ খুঁজছেন, তখন এভাবে করে ইন্ডেক্স দিয়ে বের করে দেখা সম্ভব যে সেটা কোথায় আছে। তারপরে আবার এটাও সম্ভব যে ধরুন আপনি আম, ও এই ধরুন আপনি লিখছেন যে এলেন যে এটুকু কোথায় আছে, এটা 24 বলছে পাইথন। কিন্তু পাইথনকে আপনি যদি আপনার যদি একটা ধারণা থাকে, তো এটা অনেক বড় টেক্সটের ক্ষেত্রে প্রযোজ্য, যে আমার কাছে অনেক বড় একটা লম্বা 2000 ওয়ার্ডের টেক্সট আছে, তখন আমি একটা জিনিস খুঁজছি আমার জন্য, এটা হাইলি রিকমেন্ডেড অ্যান্ড অপারেবল। আমি যদি জানি যে আমার ওই 2000 টেক্সটের মধ্যে কোনো একটা শব্দ ঠিক কোন জায়গাটায় থাকতে পারে, ধরুন আমি জানি যে এটা আছে হচ্ছে 10 এবং 25-এর মধ্যে। হুম, আমি যদি পাইথনকে বলি যে তুমি এই ওই ক্যারেক্টারটুকু লেখার পরে কমা দিয়ে প্রথম ডিজিটটা হচ্ছে কত থেকে ও ও খুঁজতে শুরু করবে এবং শেষ ডিজিটটা হচ্ছে কত ইন্ডেক্সের মধ্যে সে খুঁজবে, তাহলেও একই জিনিস আসবে। সরি, কোনো একটা ভুল করছি। সাবস্ট্রিং নট ফাউন্ড, ও তাহলে ও আমার কোনো একটা ভুল হচ্ছে, দাঁড়ান আমি 28, হ্যাঁ, ধরুন আমি তো ল্যাং পুরোটা লিখেছিলাম, এটা তো কি 24, 25, 26, 27। তো আমি যদি 28 না দিয়ে এখানে 27ও দেই, তবুও এটা আমাকে একটা ভ্যালু এরর দিবে। কারণ ওর পুরো যতটুকু স্ট্রিং ও খুঁজছে তার মধ্যে আমি ওকে খুঁজতে বলেছি 10 থেকে 27-এর মধ্যে, কিন্তু ও 10 থেকে 27-এর মধ্যে এলে এন টুকু পাবে, জি তো পাবে না, তখন ও ভ্যালু এরর দেখাবে। তাই আমাকে ওই কতটুকু খুঁজতে হবে সেটাতে আরেকটু বেশি। ইন্টারেস্টিং, আপনারা একটা এরর দেখলেন। আচ্ছা, এরর পাওয়া, এরর পেলে কখনো যখন এই নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করবেন, নানান ধরনের এরর পাবেন, টাইপ এরর, ভ্যালু এরর, সিনট্যাক্স এরর, অ্যাট্রিবিউট এরর। এই এরর গুলো পেলে খুব খুশি হয়ে যাবেন, কারণ এরর পেয়ে দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ এররটা আপনি, এরর মানেই হচ্ছে আপনার একটা শেখার সুযোগ। হ্যাঁ, ইট ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন। আমি এররটা দেখে শিখবো, শিখে আমি কোথাও এক জায়গায় লিখে রাখবো যে আমি এররটা কিভাবে ডিবাগ করেছিলাম। সুতরাং তাহলে নেক্সট টাইম আমার আর ওই এররটা হবে না। আচ্ছা, এবার আমরা ওই স্ট্রিং কে স্লাইস করি। আমি এ থেকে জেড পর্যন্ত এরকম করে লিখে একটা স্ট্রিং তৈরি করেছি। এখন যদি আমি পাইথনকে বলি যে S1 হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে, 01, সেটা কি বি। তারপর আমি ওকে বলেছি 3 থেকে 6 নাম্বার ইন্ডেক্সের মধ্যে যতটুকু আছে, তারপর আমি লাস্টের জেড শেষ ইন্ডেক্সটাকে বলেছি যে দেখাও। তো সব কিছু প্লাস করে দেওয়ার কারণে ও পাশাপাশি রেখে এরকম দেখেছে। আমি যদি ওকে বলি যে এস তুমি 10 থেকে 12 এইটুকু স্ট্রিং স্লাইস করো। ও সরি, ও দেখুন কে এল এতটুকু দেখিয়েছে। আমি যদি ওকে যেহেতু এটা অর্ডার স্ট্রিং তাই এটা আমরা করতে পারছি। আমি যদি ওকে বলি যে শেষের দ্বিতীয়টা থেকে শুরু করে তুমি শেষের পঞ্চমটা পর্যন্ত স্লাইস করে দেখাও, ও আমাকে কিছু দেখাতে পারছে না। যদি আমি লিখি -5 থেকে -2, তাহলে পারবে PWX। মানে আমাকে শুরুটা এই কোলন অপারেটরের আগে থাকবে হচ্ছে কততম ইন্ডেক্স থেকে সে শুরু করবে এবং শেষ অপারেটরটা থেকে কততমতে সে শেষ হবে। আম, এই হচ্ছে স্ট্রিং এর বিভিন্ন ধরনের কাজ। এর মধ্যে লিস্ট থেকে স্ট্রিং এ যাওয়াটা দেখি আমরা। ধরুন আমি লিখেছি, এখানে আমি একটা করে দিয়েছি, আমরা লিখলাম সি ইকুয়াল টু এ বি সি।
এটা একটা লিস্ট। এখন যদি আমি প্রত্যেকটা উম, এই 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 যে লিস্টের ভেতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো জয়েন হয়ে আছে কি দিয়ে? সেগুলো জয়েন হয়ে আছে হচ্ছে কমা দিয়ে। এখন আমি আম, যদি এটাকে ফাঁকা রাখি বা একটা গ্যাপ দিতে চাই, একটা স্পেস ইনভার্টেড কমার মধ্যে ডট জয়েন সি, তখন সিটা কি হবে? সেটা হবে হচ্ছে এবিসি এরকম। আমি যদি এই ইনভার্টেড কমার মধ্যে কোনো স্পেসও না দিই, তখন সিটা হবে কেমন দেখি। একসাথে হবে। যদি আমি এই ইনভার্টেড কমার মধ্যে একটা হাইফেন দিতাম, তখন ও এরকম করতো। ঠিক আছে, এই হচ্ছে আমরা জয়েন দেখলাম। লিস্ট থেকে স্ট্রিং এ যখন কনভার্ট করি আমরা, তখন জয়েন করি। ধরুন আমার যদি লিস্টটা এরকম থাকতো যে, ধরুন এ ভি ইকুয়াল টু 1 2 3, ওকে। এখন আমি এটাকে জয়েন করতে চাচ্ছি, সেটা কি পারতাম? সম্ভবত পারতাম না, তবুও দেখি। দেখুন পারতাম না। তার কারণ এই জয়েন যে ফাংশনটা, এই ফাংশনটা শুধুমাত্র স্ট্রিং এর সাথে কাজ করে, এটা ইন্টিজারের সাথে কাজ করে না। ওকে, তারপরে আমরা দেখলাম লিস্ট থেকে স্ট্রিং। এখন স্ট্রিং থেকে লিস্ট দেখি। যে আমার কাছে ধরুন কোনো একটা লিস্ট আছে, কোনো একটা স্ট্রিং আছে, ধরুন আমি লিখেছিলাম এর আগে এস ইকুয়াল টু হ্যালো। এখন এটাকে যদি আমি লিস্টে কনভার্ট করি, তাহলে কি করতে হবে? এস ইকুয়াল টু লিস্ট, নাম দিলাম ওর এস। তাহলে এখন যদি আমি এস কে প্রিন্ট করি, আমি দেখতে পাবো HELLO, এই 4টা লেটারের একটা লিস্ট তৈরি হয়েছে। ঠিক সেরকমই আমরা এখানেও করেছি, করে দেখেছি। এই যে হুম, আম, ওই যে কালার যে স্ট্রিংটা ছিল, সেটাই আমি এখানেও একটা ব্যবহার করেছি। যে আমরা যদি আহ, এই স্ট্রিংটা কালার একটা একটা লিস্টের মধ্যে 3টা রঙের নাম আছে, 3টা রঙের নাম 3টা লিস্টের এলিমেন্ট হিসেবে আছে। হ্যাঁ, এখন আমি যদি আম, সেটাকে স্ট্রিং এ কনভার্ট করেছিলাম, কালার স্ট্রিং, এবং প্রিন্ট কালার স্ট্রিং যখন করেছিলাম, কালার স্ট্রিং এটা টাইপটা দেখি আমরা কেমন, এবং জিনিসটা কি একটু দেখি। দেখুন রেড ব্লু গ্রিন, এবং এটা টাইপ যদি দেখি, যে টাইপ কি, পাইথন বলছে স্ট্রিং। এখন আমি ওকে যদি লিস্টে কনভার্ট করতে চাই, তখন আমাকে ব্যবহার করতে হবে স্প্লিট। স্প্লিট, দেখুন এখানে কি করছি, আমি নতুন একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, ওই স্ট্রিংটা ডট স্প্লিট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এখন যদি আমি প্রিন্ট করি যে নিউ কালারের লিস্টটা কেমন, দেখবো আবার সে আগের লিস্টটা হয়ে গেছে, যেটাতে আমরা লিখেছিলাম 3টা কালারের নামের একটা লিস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা প্র্যাকটিস করি। দেখুন আমি এখানে একটা লিস্ট তুলে রেখেছি। এই লিস্টটার মধ্যে আছে দিস সেন্টেন্স নিডস বেটার ফরম্যাটিং। হ্যাঁ, প্রত্যেকটা শব্দ সেটার একদম আলাদা চেহারা কোনোটা, এবং বোঝা যাচ্ছে যে আমি যদি এখান থেকে একটা সেন্টেন্স তৈরি করতে চাই স্ট্রিং, তাহলে সেই সেন্টেন্সটাতে কিছু কাজ করতে হবে। আম, দেখে তো আমরা সেটা করি। প্রথমে আমাকে এই লিস্টটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। আমি জানি যে স্ট্রিং থেকে লিস্ট করতে আমাকে প্রয়োজন হয় হচ্ছে স্প্লিট ফাংশনের, আর লিস্ট থেকে স্ট্রিং করতে আমার প্রয়োজন হয় জয়েন ফাংশনের। তাহলে আমাকে জয়েন করতে হবে। এখন আমি কি দিয়ে জয়েন করব? আমি একটা স্পেস দিয়ে জয়েন করব। ইনভার্টেড কমার মধ্যে আমি একটা স্পেস রাখছি, ডট জয়েন
এলএস। এখন এলএস কেমন হলো একটু দেখি। দেখুন এই অবস্থায় আছে। এখন আপনারা একটু আগে দেখেছেন যে কোনো স্ট্রিং এর সামনে বা পেছনে যদি সাদা স্পেস থাকে সেটাকে কি করতে হয় বলুন তো, কি ফাংশন ব্যবহার করব এখন আমি? ls ডট স্ট্রিপ। স্ট্রিপ কি করবে? সেই সাদা জায়গাটা মুছে দেবে, স্ট্রিপড। এখন কি করব? সবগুলোর মধ্যে মানে আমার যেহেতু এটা একটা সেন্টেন্স, তাহলে শুধু এই সামনে টিটা হবে বড় হাতের আর বাকি সব ছোট হাতের থাকবে। তাহলে আমি লোয়ার কেস করি, অথবা শুধু ক্যাপিটালাইজ যদি করি, তখন কি হয় দেখি তো। হয়ে গেল। আম, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। এই যে এক্সক্লামেটরি মার্ক, সেটার তো আমার কোনো প্রয়োজন নাই, কারণ সেন্টেন্সের মাঝখানে তো পাংচুয়েশন এক্সক্লামেটরি মার্ক হবে না, এটা হলে হবে শেষে। দিস সেন্টেন্স নিডস বেটার ফরম্যাটিং, সেটা দেখে মনে হচ্ছে সেটা এমন কোনো সেন্টেন্সও না যেটার মধ্যে এক্সক্লামেশনের কোনো প্রয়োজন আছে। তাহলে আমি কি করব? ls ডট রিপ্লেস সেই এক্সক্লামেটরি মার্ক, কমা, মুছে দিতে যেহেতু দিতে চাই, সুতরাং আমি একটা ইনভার্টেড কমা দিব। শেষ ক্লোজ এবং ওপেনের মধ্যে কোনো স্পেস থাকবে না। তাহলে কি হয় একটু দেখি। দেখুন চলে গেছে। এখন ls ইকুয়াল টু ls ডট, আর কি করতে পারি? আর কোনো ভুল আছে? একটাই জিনিস এখন করতে হবে, সেটা হচ্ছে এই সেন্টেন্সের শেষে আমাকে একটা পিরিয়ড দিতে হবে। দেখুন লিস্ট ফরম্যাট, এই টেক্সটটা ফরম্যাট হয়ে গেল। এখন এটা, এই সবগুলো কাজ আমি একটা সেন্টেন্সেও করতে পারতাম। কিভাবে পারতাম? ধরুন এটা হচ্ছে আমার সেই লিস্ট। আমরা কি করতে পারতাম? ls ইকুয়াল টু প্রথমেই একটা স্পেস দিয়ে জয়েন, তারপর স্ট্রিপ, তারপর ক্যাপিটালাইজ, তারপর রিপ্লেস, এক্সক্লেমেটরি মার্ক, কমা, প্লাস ফুল স্টপ। আচ্ছা এইখানে সম্ভবত ls হবে। এখন দেখি তো হলো। তাহলে সবগুলো কাজ একই লাইনেও করা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব লিস্ট। মোটামুটি দেখলাম, এখন আমরা টাপল দেখব। টাপল কি? লিস্ট দেখলাম, লিস্ট হচ্ছে এলিমেন্ট অফ অর্ডার, অর্ডার্ড এলিমেন্ট, অর্ডার্ড কালেকশন অফ এলিমেন্টস। সেটটা আনঅর্ডার্ড কালেকশন অফ এলিমেন্টস। তারপর আমরা স্ট্রিং দেখলাম, স্ট্রিং ইজ অর্ডার্ড কালেকশন অফ, অনেক কিছুই হতে পারে, নাম্বারও হতে পারে, লেটারও হতে পারে, সবই হতে পারে, কিন্তু শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা দিলে আমরা পাইথনকে বলি যে দিস ইজ স্ট্রিং, দিস ইজ আ টেক্সট। এরপর আমরা দেখব টাপল। টাপল কি? টাপল অর্ডার সিকোয়েন্স। এই ধরুন একই কালেকশনের শুরুতে এবং শেষে যদি থার্ড ব্র্যাকেট দিতাম আমরা, সেটা হতো সেটা হতো একটা লিস্ট। যদি সেকেন্ড ব্র্যাকেট দিতাম আমরা, কার্লি ব্র্যাকেট দিতাম, সেটা হতো একটা সেট। কিন্তু সামনে পেছনে যদি আমরা ফার্স্ট প্যারেন্থেসিস দিই, যেটা নর্মালি আমরা ব্যবহার করি সবচেয়ে বেশি, সেটা যদি দিই তখন পাইথন সেটাকে একটা টাপল মনে করবে। এখন টাপল কি সেটা দিই। এক মিনিট। আচ্ছা, টাপল হচ্ছে ইমিউটেবল। হ্যাঁ,
যেমন মিউটেবিলিটি কি আমরা এখনই দেখব প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। মিউটেবিলিটি হচ্ছে সেটাকে চেঞ্জ করা যায় কি যায় না। হ্যাঁ, ধরুন একটা নতুন এলিমেন্ট একটা একটা সেটের মধ্যে বসানো যায়, একটা লিস্টেও বসানো যায়, একটা স্ট্রিংয়েও যায়, পপ করে একটা জিনিস বের করে ফেলা যায়। হ্যাঁ, কিন্তু টাপল একটু ডিফারেন্ট। টাপলটাও আমাদের কাজে লাগে। আম, খুব বিশেষ প্রয়োজনে টাপলটা দরকার হয়। পেন্ডা দেখার সময় আমরা দেখব কখন টাপল দেখা হয়। টাপলটা লিস্টের মতোই সিমিলার, অনলি ডিফারেন্স ইজ টাপলস আর ইমিউটেবল। টাপলকে পরিবর্তন করা যায় না। অ্যাজ টাপলস আর ইমিউটেবল, উই ক্যান নট অ্যাপেন্ড অর রিমুভ এক্সেট্রা অন টাপল। আমরা যা যা লিস্টে করতে পারি সেগুলো টাপলের ক্ষেত্রে করতে পারবো না। টাপলের ক্ষেত্রে দুইটা মেথডই আমরা দেখবো, কাউন্ট আর ইন্ডেক্স। হ্যাঁ, ধরুন যে কোনো একটা লিস্ট, এটা যদি একটা লিস্ট হতো, হ্যাঁ, ধরুন আমি লিখলাম টি ইকুয়াল টু এর ভেতরের সমস্ত এলিমেন্ট দিলাম, ক্লোজ করলাম। এখন যদি আমি লিখি যে টি ডট কাউন্ট 5, কয়বার 5 আছে সেটা পাইথন আমাকে দেখাবে। 3বার 5 আছে। হ্যাঁ, আমি যদি ইন্ডেক্স দেখতে চাই যে টি ডট ইন্ডেক্স 5, তাহলে প্রথম কোথায় 5 আছে 1 নাম্বার ইন্ডেক্সে সেটা আমাকে দেখাবে। এই একই অপারেশন টাপলের সাথে করা সম্ভব। হ্যাঁ, আমি যদি বলি যে টাপল 1 ডট কাউন্ট 5, ও আমাকে 3ই দেখাচ্ছে। আবার ঠিক একইভাবে যদি বলি যে টাপল 1 ডট ইন্ডেক্স 5, একটাই ইন্ডেক্স দেখাচ্ছে টাপল 5-এর, ওই একই রকমের। কিন্তু অন্যান্য জিনিসগুলো টাপলের ক্ষেত্রে হয় না। আহ টাপলের ক্ষেত্রেও আমরা ধরুন কিছু কিছু জিনিস আছে। আম, ধরুন আমরা এই লিস্টের ভিতরে এই টি যে লিস্টটা, আমি যদি লিখি টি ডট মিন, মিন এটা আমাকে, ও আচ্ছা আচ্ছা, এটা এভাবে দেখা যাবে না, দাঁড়ান, এইভাবে করতে হয় মিন টি। হ্যাঁ, মিনিমাম ম্যাক্সিমাম সাম এগুলা হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন। ধরুন আমি এই লিস্টে সবচেয়ে ছোট সংখ্যাটা দেখতে চাই, আমরা যদি মিন লিখে প্যারেনথেসিসের মধ্যে টি লিখি, আমাকে এই লিস্টের সবচেয়ে ছোট সংখ্যা 1 সেটা দিচ্ছে পাইথন। আমি যদি লিখি ম্যাক্স টি, পাইথন আমাকে এই লিস্টের ম্যাক্সিমাম নাম্বারটা দিচ্ছে। আমি যদি লিখি সাম টি, পাইথন আমাকে এই লিস্টের সবগুলো এলিমেন্ট সাম করে দেখাচ্ছে। এই জিনিসগুলো না টাপলের ক্ষেত্রেও আহ, এগুলো এই অপারেশন গুলো সম্ভব। ধরুন আমি যদি বলি যে লেন্থ টি, পাইথন আমাকে এটি সবগুলো এলিমেন্ট যোগ করে বলছে যে কয়টা এলিমেন্ট আছে। হ্যাঁ, সে হয় আমি যদি বলি লেন টাপল 1, এই টাপলে কয়টা এলিমেন্ট আছে দেখাচ্ছে পাইথন। আমি যদি বলি মিন টাপল 1, ঠিক একইভাবে 1 দেখাচ্ছে। যদি বলি ম্যাক্স 8 দেখাচ্ছে। এই সাম, লেন্থ, মিন, ম্যাক্স এগুলো সব টাপেলের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। হ্যাঁ, তো সর্টেড, দেখি এখন আরেকটা ফাংশন। ধরুন এখানে এই টাপলের ভিতরে 8 5 1 2 5 5 এরকম অবস্থা আছে, সর্টেড আগেও দেখেছিলাম। যদি ধরুন আমি নতুন নাম দিতে হবে এখন আমাকে, টাপল 2 ইকুয়াল টু হচ্ছে সর্টেড ব্র্যাকেটে টাপল 1, তাহলে আমি একটা নতুন টাপল পাবো যেটা টাপল 1 এর সর্টেড ভার্সন। এই যে যদি লিখতাম টাপল 1 ডট রিভার্স ইকুয়াল টু ট্রু, তখন টাপল 2টা হতো বড় থেকে ছোট। হ্যাঁ,
তো এই সর্টেড ঠিক একইভাবে কিন্তু লিস্টের ক্ষেত্রেও কাজ করে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে টাপল। টাপল আর লিস্টের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে টাপল, ধরুন এখানে আমরা কোনো একটা জিনিস অ্যাড করতে পারি না, অ্যাপেন্ড করতে পারি না, পপ করতে পারি না, রিমুভ করতে পারি না, এগুলো কিছু সম্ভব না। এটাকে কোনোভাবে আহ, পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না। হ্যাঁ, ইমিউটেবল মানে হচ্ছে ইউ ক্যানট চেঞ্জ ইট। যেমন বাংলাদেশ, এটার ভেতর থেকে প্রত্যেকটা সেমান্টিক মিনিং চেঞ্জ হয়ে যাবে ইফ আই remove or put a new, um, if I remove something that is already there or if I add something which is not there, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ইট উইল সাউন্ড সামথিং ডিফারেন্ট, এবং আমরা তখন মানে বুঝবো না যেটা আমার দেশের নাম, ইট ইজ সামথিং ডিফারেন্ট, সেটা হবে। তো এটাও টাপলের ক্ষেত্রেও এটা একই জিনিস প্রযোজ্য। এবার আসি মেম্বারশিপ অপারেটর। হ্যাঁ, মেম্বারশিপ অপারেটর হলো ইন কোনো একটা জিনিস, ধরুন এটা এখন মনে হচ্ছে যে ম্যাডাম এত সহজে একটা জিনিস কেন দেখাচ্ছেন, কিন্তু যদি আপনার কাছে অনেক লম্বা, ধরুন একটা ডেটা ফ্রেম আছে যেটাতে 1 লাখ রো আছে। হ্যাঁ, সেই আইটেমের মধ্যে আপনি কোনো একটা আইটেম খুঁজছেন, সেটা আছে কি নাই ইউ ওয়ান্ট টু মেক শিওর। তখন আপনি ওই ডেটা ফ্রেমের ওই কলামটাকে লিস্টে কনভার্ট করে, তখন আপনি যদি লিখেন, ধরুন আপনার সেই এলিমেন্টটা হচ্ছে সি, আপনি লিখতে চাচ্ছেন সি ইন, সেই লিস্টের নামটা আপনি যদি লিখেন, তাহলে দেখুন ও দেখাবে সি যেহেতু এবিসিডির মধ্যে আছে, ইট ইজ ট্রু। কিন্তু আমি 3 দেখতে চাচ্ছি যে 3 কি আছে, ও আমাকে বলছে না, নাই। বা এখানে অন্য কিছু যদি দিতাম যে জি, জি কি আছে, ও আমাকে দেখাচ্ছে নাই। তো দিস ইজ মেম্বারশিপ অপারেটর। হ্যাঁ, এখন এটা যে শুধু সেটের ক্ষেত্রেই কাজ করে তা না, এটা লিস্টের ক্ষেত্রেও কাজ করতে পারে। আহ ধরুন এটা যদি এবিসিডি, এটা যদি সেট না হয়ে এটা একটা লিস্ট হতো, শুধু ব্র্যাকেটটা বদলে দিলেই লিস্ট, সেটা ট্রু। এটা একটা টাপলও হতে পারতো। হুম, দেখুন এটা একটা টাপল। তো সব ক্ষেত্রেই মেম্বারশিপ অপারেটরটা কাজ করে। এবার আমি মিউটেবিলিটি নিয়ে কথা বলবো। ইফ আ পাইথন অবজেক্ট ইজ চেঞ্জেবল, ওয়ান্স ইট ইজ ক্রিয়েটেড ইট ইজ মিউটেবল, আদারওয়াইজ ইট ইজ ইমিউটেবল। কোনো জিনিস যদি পাইথনে একটা এমন একটা অবজেক্ট আমি তৈরি করেছি যেটাকে তৈরি করার পরে বদলানো যায়, সেটা মিউটেবল। তৈরি করার পর যদি আর কখনো না বদলানো যায়, সেটা ইমিউটেবল। পাইথনে মিউটেবল হচ্ছে লিস্ট, ডিকশনারি আর সেট। আর ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, টাপল এগুলা হচ্ছে ইমিউটেবল। স্বাভাবিকভাবে আমি যদি বলি 20, আমি যদি বলি 22, আমি যদি বলি 30, 30-র মিনিং 30, 30 অন্য কিছু হবে না। হ্যাঁ, তো ইট ইজ ইমিউটেবল। আমি যদি বলি 30.25, দেন 30.25 ইজ অ্যান ইউনিক ফ্লোট। হ্যাঁ, সেটার অন্য কোনো মিনিং হবে না, এবং আপনি যদি ওটাকে চেঞ্জ করেন সেটার মিনিংয়ে চেঞ্জ হয়ে যাবে, জাস্ট লাইক স্ট্রিং। টাপলও ঠিক তাই। হ্যাঁ, আর মিউটেবল কি, লিস্ট, ডিকশনারি, সেট। এখন মিউটেবিলিটি বোঝার জন্য কিছু জিনিস আমি এখানে দেখিয়েছি। প্রথম এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি একটা টাপল, টাপলটার মধ্যে আছে হচ্ছে 1 2 3 4। এখন টাপলের শূন্যতম স্থানে কি আছে এটা যদি দেখতে চাই, বা শূন্যতম স্থানে আমি যদি নতুন একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, ধরুন আমি জানি যে আছে হচ্ছে 1, কিন্তু আমি এখানে 5 রাখতে চাচ্ছি, পাইথন আমাকে একটা টাইপ এরর দিবে, বলবে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ঠিক একইভাবে এক্সাম্পল 2তে আমি দেখিয়েছি দিস ইজ ডে, আজকে ডে 3 ফর ইকন 317। এখন এখানে কোনো ডাব্লিউ আমি অ্যাসাইন করতে চাচ্ছি হচ্ছে শূন্যতম ইন্ডেক্সে, ধরুন টি এর জায়গায় আমি ডাব্লিউ অ্যাসাইন করতে চাচ্ছি। ঠিক একইভাবে ও আমাকে বলছে স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। কিন্তু যদি এটা লিস্ট হতো, দেখুন আমার লিস্টের মধ্যে আছে 1 2 3 4, আমি এখানে শূন্যতম জায়গায় 5 রাখতে চাচ্ছি, প্রিন্ট দেখুন 5 2 3 4 হচ্ছে। As lists are mutable, we have to make a copy of it with a new name if we want to keep the initial list intact. হ্যাঁ, আমি যদি ইনিশিয়াল যে লিস্ট সেটাকে ইনট্যাক্ট রাখতে চাই, আমি যদি এই লিস্টটাকে পরিবর্তন না করতে চাই, তাহলে আমাকে একটা নতুন লিস্ট তৈরি করতে হবে। হ্যাঁ, নাম দিতে হবে নতুন নাম। যেহেতু এটা মিউটেবল, সুতরাং এটা পরিবর্তন হয়ে যাবে যদি আমি নতুন একটা কিছু অ্যাড করি। তো সেটা যদি আমি না করতে চাই, তাহলে আমাকে যা করতে হবে, ধরুন এটাকে আমি হ্যাশ করে রাখি, এ লিস্ট হচ্ছে 1 2 3 4। এখন আমি বি লিস্ট দিলাম, বি লিস্ট উইথ ইকুয়াল টু এ লিস্ট, যেটা
ভ্যালুটা একই হবে। তাহলে আমি যদি এখন বি লিস্টের ভিতরে এই অপারেশনটা করি, তাহলে আমার এই লিস্টটা থাকবে বি লিস্ট। এখন যদি আমি লিখি বি লিস্ট, দেখুন 5234, তার মানে লিস্ট ইজ মিউটেবল, ইউ ক্যান চেঞ্জ লিস্ট। এবং লিস্টে যখন কোনো পরিবর্তন করা হয়, লিস্টটা ওই অরিজিনাল লিস্টটাই চেঞ্জ হয়ে যায়, যেহেতু এটা মিউটেবল। সেই জন্য আমাদের যদি ওই ইনিশিয়াল লিস্টটাকে ইনট্যাক্ট রাখতে হয়, তাহলে আমাদেরকে ওটার একটা কপি তৈরি করতে হবে। কপি তৈরি করে সেই কপির মধ্যে কাজ করলে ইনিশিয়ালটাও একই রকমের থাকবে। এটা আমরা দেখবো যে ডেটা ফ্রেম নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা দেখবো যে ডেটা ফ্রেমের মধ্যে কোনো একটা কলাম আমি সেটাতে কোনো পরিবর্তন করেছি। এখন আগের কলাম আর ওই কলামটা যদি আমি ইয়ে করতে চাই, মানে ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে চাই, যে দুটোই একই রকম কিনা, তাহলে বা কতটুকু চেঞ্জ আমি করেছি, তখন আমি কপি করে যদি সেই চেঞ্জটা করি, তখন আমি ইনিশিয়াল কলামের সাথে মিলিয়ে দেখতে পারবো। তারপর 4 নম্বর এক্সাম্পল, আমি একই এক্সাম্পল আমি একটা সেট দিয়ে দেখাচ্ছি, 1 2 3 4 সেট। সেটকে তো আমি বলেছি মিউটেবল, হ্যাঁ, কিন্তু সেট অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। সেটেও আপনি কোনো একটা ইন্ডেক্স করে সেই আইটেম অ্যাসাইনমেন্ট করা, দিস ইজ নট পসিবল বিকজ সেট ইজ নট অর্ডার্ড। সেট যেহেতু অর্ডার্ড না, সেটের ভিতরে কোনো একটা এলিমেন্টের আপনি সেটাকে ওই পাইথনকে বলতে পারবেন না যে শূন্যতম জায়গায় কে আছে তাকে রিপ্লেস করো, বা তাকে পরিবর্তন করো, বা তাকে মুছে ফেলো। এভাবে করে সেটকে বলা যায় না, বিকজ সেট একটা অর্ডার পেয়ার না, অর্ডার লিস্ট না। হ্যাঁ, সেটা এলোমেলো হতে পারে। কিন্তু আমি যদি মনে করি যে আমি এই সেটের মধ্যে একটা এলিমেন্ট যোগ করব, তাহলে ওই সেটটার সাথে ডট অ্যাড দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যদি আমি আরো বেশি কিছু দিতাম, ধরুন আমি দিতাম যে সেট ডট অ্যাড, এখানে আমি লিখলাম 6 7 8, না এটাকে এইভাবে করতে হবে, তাও হচ্ছে না, আলাদা আলাদা ভাবে করতে হবে, আলাদা আলাদা ভাবে করতে হবে। এখানে ধরুন আমি করলাম 5 অ্যাড, ও আমি তো এটা অ্যাসাইনই করি নাই, হবে কিভাবে? ওকে, তাহলে দেখি তো, যে আমি যদি এটার সাথে মাল্টিপল এলিমেন্ট একই সঙ্গে অ্যাড করতে চাই, হবে? হবে না। আম, কিন্তু আমি যদি 5 আবার অ্যাড করি, 5 6, একটা একটা করে হবে, এক্সপ্যান্ডের মতো অপারেশন এখানে হবে না। তাহলে আমি যদি লিখি যে সেট কি আসে, 5। এবার বিল্ট ইন ফাংশন দেখি। বিল্ট ইন ফাংশন একটা আমরা দেখেছি অলরেডি, সর্টেড। আর রাউন্ড রাউন্ড দেখবো। রাউন্ড দেখার আগে আমরা হেল্প রাউন্ড দিয়ে আমরা রাউন্ড করি, হ্যাঁ। ধরুন একটা সংখ্যা আছে 3.25, আপনি যদি রাউন্ড করেন সেটাকে 2 ঘর পর্যন্ত, সেটা 3.25ও থাকবে, কিন্তু যদি সেটাকে রাউন্ড করেন 1 ঘর পর্যন্ত, তাহলে 3.3 হবে। সেটা আমরা একটু দেখি কিভাবে। ধরুন আমি লিখলাম, হয়ে গেল। আপনারা কি দেখতে পাচ্ছেন? ওকে, ধরুন আমি লিখলাম 3.1416, হ্যাঁ। এটাকে যদি আমি রাউন্ড করি, আর ওই রাউন্ড, তাহলে পাইথন আমাকে দেবে হচ্ছে 3। এখন আমি যদি ওকে বলি 3.1416 কমা 3 ঘর পর্যন্ত তুমি রাউন্ড করো, ও দিবে 3.142। তো রাউন্ড ফাংশনের দুটো আর্গুমেন্ট, প্রথমটা হচ্ছে আপনি কি রাউন্ড করতে যাচ্ছেন। এটা একটা সংখ্যা দিয়েছি, কিন্তু এটা এমনও হতে পারে যে একটা ডেটা ফ্রেমের একটা কলাম, ধরুন আপনার জিডিপি ভ্যালু আছে, যেটা পয়েন্টের পরে 10 ঘর পর্যন্ত আছে, কিন্তু আপনি পয়েন্টের পর্যন্ত পরে 2 ঘর পর্যন্ত রাখলেই আপনার অ্যানালাইসিসের জন্য এনাফ। তখন আপনি ওই ডেটা ফ্রেমের ওই কলামটাকে এখানে ডিনোট করবেন কমা দিয়ে, তারপরে কয় ঘর পর্যন্ত, দশমিকের পরে কয় ঘর পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন সেটা যদি পাইথনকে বলেন, ও ওইভাবেই রাখবে। এই গেল রাউন্ড।
তারপরে হচ্ছে হেল্প। যে কোনো ফাংশন আপনি যদি ধরুন বুঝতে পারছেন না যে ফাংশনটা, ধরুন মেথড কোনটাকে বলি আমরা, মেথড বলি হচ্ছে যেমন অ্যাসেট, এই যে যে অবজেক্টটার পরে ডট দিয়ে যখন আমরা কোনো একটা কিছু লিখি, তারপর ব্র্যাকেটের মধ্যে আমরা কোনো একটা কাজ করি, সেটা হচ্ছে মেথড। আর যখন আমরা পুরো কাজটাই করি হচ্ছে কোনো একটা জিনিস লিখে তারপর সেটা ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে ফাংশন। এটা ফাংশনের মেথডের মানে দেখে চেনার একটা উপায়। ধরুন আমি যদি লিখি হেল্প, দেখবো হেল্প রাউন্ড, হ্যাঁ, তাহলে পাইথন এখানে আমাকে দেখাচ্ছে যে রাউন্ড ফাংশনটার দুইটা আর্গুমেন্ট কি কি। প্রথমটা হচ্ছে সেই নাম্বারটা কমা দিয়ে তারপরে হচ্ছে দশমিকের পরে কত ঘর পর্যন্ত রাখতে হয় টয়, এই ধরনের জিনিসপত্র। দেখুন একটা লিস্ট আমি করেছি এখানে, 11.831 টু আমি দেখাচ্ছি শুধু দেখানোর জন্য। তো আমি যদি ম্যাক্স লিখি তাহলে আমাকে ওই ম্যাক্সিমাম এলিমেন্টটা দেখাবে, সাম লিখলে সবগুলো এলিমেন্ট যোগ করে দেখাবে। কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে যদি আমি ফ্লোটে কনভার্ট করতে চাই, যেটা আসলে আছে হচ্ছে ইন্টিজার হয়ে, তাহলে আমি যদি ফ্লোট ফাংশনটা ব্যবহার করে ওই পার্টিকুলার এলিমেন্টটার ইন্ডেক্স দিয়ে আমি ফাংশনকে বলি যে ওইটাকে পার্টিকুলারলি ওইটাকে তুমি ফ্লোটে পরিণত করো, ও সেটা করবে। তারপরে ধরুন আমি একটা লিস্ট লিখলাম যে এবিসি লিস্ট। এখন যদি আমি সাম করতে চাই, পাইথন সেটাকে সাম করতে পারবে না। তার কারণ হচ্ছে সাম করা যায় হচ্ছে শুধু নাম্বারকে, ফ্লোটকে আর ইন্টিজারকে। ইট ইজ নট পসিবল টু সাম বুলিয়ান অ্যান্ড স্ট্রিং। ট্রু ফলস এই দুটাকে সাম করা যায় না, এবং স্ট্রিং যে সমস্ত জিনিস টেক্সট সেগুলোকে কখনো সাম করা যায় না। এবার আসি এফ স্ট্রিং। আমি কোথাও না থেমে কন্টিনিউ করছি, তার কারণ হচ্ছে আমি জানি যে আপনারা এই ভিডিওটা দেখে পরে শিখে নেওয়ার সুযোগ আছে। চ্যাট বক্সে কে কে লিখেছেন? আসসালামু আলাইকুম, আই হ্যাভ সাকসেসফুলি ক্লোন মাই অ্যাসাইনমেন্ট রিপোর্ট ফ্রম দ্য লিঙ্ক, আই ডোন্ট ফিল বাট নো ডাজ মিন। না, আমি তো অ্যাসাইনমেন্ট আপলোড দিয়েছি। আচ্ছা, দেখতে হবে এটা, আমরা একটু এটা শেষ করি। এফ স্ট্রিং মানে হলো আমরা যে শুরু থেকেই আমরা একটা বিল্ট ইন ফাংশন কন্টিনিউ দেখে আসছি, সেটা হচ্ছে প্রিন্ট। স্পিডও দেখলাম, ইন্টিজারও দেখলাম, টাইপ, লেন্থ, টাপল। কোনো জিনিসকে ধরুন একটা লিস্টকে টাপলে পরিণত করবেন বা একটা সেটকে টাপলে পরিণত করবেন, সেটার নামটা যদি টাপল এই তারপর ব্র্যাকেটের মধ্যে রাখেন সেটা টাপল হয়ে যাবে। লিস্টও ঠিক তাই, সেটও ঠিক তাই, প্রিন্ট তাই। অ্যাপস মানে অ্যাবসলিউট ভ্যালু দেখাবে। ধরুন অ্যাপস, অ্যাপস যদি আমি লিখি যে অ্যাপস -2, ফাংশন আমাকে দেবে, পাইথন দিবে 2, হ্যাঁ, অ্যাবসলিউট ভ্যালুটা দেখাবে। তারপরে এফ স্ট্রিং। এফ স্ট্রিং কি? ধরুন এই কোর্সের নাম আমি লিখলাম যে কোর্স ইকুয়াল টু ইকন 317। এখন আমি যদি প্রিন্ট করি যে দিস কোর্স ইজ ইনভার্টেড কমার মধ্যে প্লাস তারপরে ওই শূন্যস্থানটা প্লাস ইকন 317টা ওই ইনভার্টেড কমার মধ্যে প্লাস ফুল স্টপটা ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আমার এই টেক্সটটা ফরম্যাটেড হয়ে নতুন একটা কিছু হলো। তা এখন এই একই কাজ আমি এফ স্ট্রিং দিয়ে করতে পারি। কিভাবে পারি? প্রিন্ট, তারপরে ব্র্যাকেটটা ওপেন করে প্রথমে আমাকে এফ লিখতে হবে, স্মল এফ। এফ এর পরে আমি একটা অ্যাপোস্ট্রফি শুরু করব, একটা ইনভার্টেড কমা ওপেন করব। তারপরে আমি লিখবো হচ্ছে আমি যা লিখতে চাই, দিস কোর্স ইজ, তারপরে কোলন দিয়ে। এখন আর আমি কোর্সের নামটা আলাদা করে আমাকে লিখতে হবে না। ধরুন এটা যদি বড় কিছু প্রিন্ট দিতে যান বা আমরা ফর লুপ, ইফ লুপ দেখবো, তখন দেখবো যেটা খুব এফ স্ট্রিংটা খুব ভালো কাজে লাগে। তখন আমরা আমরা এখানে ওই ভ্যারিয়েবলটার নাম দিয়ে তারপর শেষ করে দিলাম হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে, তারপর ফুল স্টপটা এখন আর আমাকে ওভাবে করে দিতে হচ্ছে না, ফুল স্টপ। এরপরে আমি এফ স্ট্রিং মানে হচ্ছে ওই এফ এর পরে যতটুকু লাইন সেন্টেন্স থাকবে সেই পুরোটাকেই সে ইনভার্টেড কমার মধ্যে ধরে নিবে, এবং এর মধ্যে যত নাম্বার আসবে বা যত জায়গায় নাম্বারও আসতে পারে বা অন্য কোনো ভ্যারিয়েবলের ভ্যালু আসতে পারে, সেটাকে কার্লি ব্র্যাকেটের মধ্যে ওই ভ্যারিয়েবলের নামটা দিলেই ও বুঝে নিবে যে ঠিকঠাক আছে। সমস্যা কোথায়? কোনো একটা ভুল হয়েছে আমার।
এই যে এরকম হলো। উম, ধরুন আমি লিখলাম যে সি ইকুয়াল টু আই ইউজ লেনোভো। এখন প্রিন্ট এফ স্ট্রিং দিয়ে আমি ধরুন লিখতে চাই ধীরা সেড দ্যাট কার্লি ব্র্যাকেটের মধ্যে সি ধীরা সেড দ্যাট আই ইউজ লেনোভো। ওই লেনোভোর ভেতরেই একটা ইয়ে ছিল, পোস্ট অবজেক্ট এই এরকম। তারপরে আমরা দেখি ডিকশনারি। আচ্ছা, একটু যদি ব্রেক নিতে চান। ম্যাম আমার অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কোয়েশ্চেন ছিল। শিওর। ম্যাম ওই যে মানে গিটহাবের যে আমি ইউজার নেম চেঞ্জ করলাম বললাম, তারপরে হুম। হচ্ছে আমি আবার সাইন আউট করে আবার জয়েন করার ট্রাই করছি, কিন্তু মানে মানে স্টিল না ওরকমই দেখাচ্ছে যে অ্যাক্সেস নাই। না এখন আমি কি করতে পারি ম্যাম? আমি কি গিটহাব অ্যাকাউন্ট ডিলিট করে দেন আবার ডাউনলোড না না করে না জয়েন না, করার ট্রাই করব? সেটা করার কথা না। আপনি রিপোজিটরিটা যেখানে ক্লোন করেছেন, রিপোজিটরিটা মুছে দেন, ডিলিট করেন। রিপোজিটরিটা আপনার ল্যাপটপ থেকে শিফট ডিলিট দিয়ে রিপোজিটরিটাই মুছে ফেলেন। তারপরে আপনি ওই লিংকের মধ্যে ঢুকে রিপোজিটরিটা আবার ক্লোন করেন। ম্যাম আমি সেটাও ট্রাই করেছি, কিন্তু মানে হচ্ছে না। আপনি কি আমাদেরকে ইয়ে স্ক্রিন শেয়ার করে একটু দেখাবেন? ম্যাম আমি হচ্ছে ফোন দিয়ে জয়েন করেছি তো, আর ল্যাপটপ হচ্ছে সামনে এরকম। আচ্ছা, কালকে 10:30টার সময় আমার একটা 10টার সময় আমার ডিপার্টমেন্টে একটা মিটিং আছে। মিটিংটা হয়তো ঘন্টাখানেক হবে। 11টার সময় আমি ফ্রি হয়ে যাব, আসবেন? ম্যাম পরশুদিন কি আহ, সময় হবে আপনার? হ্যাঁ, পরশুদিন আমি নাকি? আমার শুধু একটা ক্লাস আছে 2টা থেকে 3:30, আবার 3:30 থেকে 4:50। তার আগ পর্যন্ত আমি ফ্রি। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি যদি পরশুদিন মানে 10টা থেকে 2টার মধ্যে হ্যাঁ, ডিপার্টমেন্টে যাই আপনাদের তাহলে। সবাইকেই বলে রাখি যে যার যা আচ্ছা। সমস্যা আছে সেটা নিয়ে আমার সাথে সোমবার দেখা করতে পারেন, বা কালকেও 11টার পরে আসতে পারেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এখন আমি একটু লেকচারটা শেষ করি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমার আগাচ্ছে না। ডিকশনারি, ডিকশনারি কি? ডিকশনারির মধ্যে ধরুন কি হয় আমাদের, ডিকশনারির নাম কেন ডিকশনারি হলো? কি অ্যান্ড ভ্যালু। ধরুন আমরা কোনো একটা শব্দ ডিকশনারিতে কিভাবে সেটার অর্থ খুঁজে বের করি। আমরা ধরুন আমি খুঁজতে যাচ্ছি কাইট মানে কি, তাহলে আমার হাতে একটা ডিকশনারি আছে। আমি যাব প্রথমেই অ্যালফাবেটিক্যালি খুঁজে বের করব কে কোথায় আছে। খুঁজে বের করি তার মধ্যে থেকে কাইট শব্দটা খুঁজে বের করব, তারপরে কোলন দিয়ে লেখা দেখব সেটার অর্থ। তো পাইথনে এই ডিকশনারি জিনিসটা খুব হেল্পফুল। এখানে কি কাজে লাগে? এখানেও একটা কি থাকে, ভ্যালু থাকে। তাহলে ওই যে কিটা আমরা পাইথন ওই শব্দটাকে ধরবে হচ্ছে কি, এবং ওটার অর্থটাকে ধরবে তার ভ্যালু। ধরুন ডিকশনারি, ডিকশনারিটা আমি কেন কাজে লাগে সেটা বোঝানোর জন্য একটা জিনিস করেছি। ধরুন জিডিপি গ্রোথ রেট, হ্যাঁ জিডিপি গ্রোথ এটা একটা লিস্ট, সেখানে 3টা জিডিপি গ্রোথ রেট আছে। এবং কান্ট্রিজ হচ্ছে 3টা দেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়নার একটা লিস্ট। এখন যেহেতু একটা লিস্ট, সেটা একটা অর্ডার্ড এলিমেন্ট, সেটার প্রত্যেকটার একটা নির্দিষ্ট জায়গা আছে। এবং প্রত্যেকটার যেহেতু নির্দিষ্ট জায়গা আছে, আমি যদি বলি যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট 6.5, বাংলাদেশের 4.2 এবং চায়নার 5, দ্যাট ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন যদি আমি আহ, ধরুন বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট আমি খুঁজে বের করতে যাচ্ছি, আমি যদি পাইথনকে জিজ্ঞেস করি বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট কত, তখন তার আলাদা আলাদা দুটো দুটো লিস্টের সাহায্য নিতে হবে। প্রথমে কি করতে হবে আমাকে? প্রথমে এই কান্ট্রিজ লিস্টের মধ্যে বাংলাদেশের ইন্ডেক্সটা আমাকে বলতে হবে। সেটা ধরুন আমি লিখলাম কান্ট্রিজ ডট ইন্ডেক্স, ব্র্যাকেটের মধ্যে বাংলাদেশ, সেটার একটা নাম দিলাম বিডি। এই বিডি কি? বিডি হচ্ছে বাংলাদেশের ইন্ডেক্স। হ্যাঁ, আমি যদি দেখি যে বিডি কি, দেখুন বিডি ইকুয়াল টু 1। এখন ওই 1তম জিডিপি গ্রোথ রেটের এই ইন্ডেক্সে, জিডিপি গ্রোথ
যদি ওয়ান লিখতাম তাহলেও এটাই আসতো। বিডি লিখেছি, তাও বাংলা দেখাচ্ছে যে জিডিপি গ্রোথ এই লিস্টের একতম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 4.2। দিস ইজ ক্লামজি প্রসিডিউর, এবং এটা এভাবে করে যখন আমার হাতে অনেক লম্বা লম্বা লিস্ট থাকবে, যেমন 170টা দেশের নাম এবং তাদের জিডিপি আছে, তখন সেটাকে এক একটা দেশের জন্য এভাবে করে খুঁজে বের করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখন সেটা যদি আমরা না করতে চাই তাহলে আমরা একটা ডিকশনারির সাহায্য নিতে পারি। ডিকশনারি কি? সেটের মতো ডিকশনারিরও সামনে এবং পিছনে কার্লি ব্র্যাকেট থাকে, কিন্তু ডিকশনারির প্রত্যেকটা এলিমেন্ট, সেই প্রত্যেকটা এলিমেন্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে কি আর একটা হলো ভ্যালু। যেমন এই ডিকশনারিটা, আমি একটা ডিকশনারি তৈরি করেছি, ডিকশনারিটার নাম আমি দিয়েছি ওয়ার্ল্ড। সেখানে প্রথমে একটা স্ট্রিং, প্রত্যেকটা এলিমেন্টের প্রথমে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটা হচ্ছে একটা দেশের নাম, কোলন দিয়ে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে তার ভ্যালু। এখানে আমি তার জিডিপি গ্রোথ রেট রেখেছি। এখন যদি আমি যে কোনো একটা দেশের, ধরুন বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট দেখতে চাই, আমি ওই ডিকশনারিটার নাম লিখে ব্র্যাকেটের মধ্যে যদি সেই কিটা লিখি, ডিকশনারির কি, আহ তাহলে আমাকে ডিকশনারি দিবে ভ্যালু। এই হচ্ছে ডিকশনারির কাজ। হ্যাঁ, এখন ডিকশনারির এই যে কোনো একটা ডিকশনারির বিভিন্ন অপারেশন হতে পারে। ডিকশনারি কি গুলো কি ইমিউটেবল হতে হবে, কি পরিবর্তন করা যাবে না, কি যেমন আছে তেমনই থাকবে, কিন্তু ভ্যালু গুলোকে পরিবর্তন করা যায়। ডিকশনারির মধ্যে একটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের দুটো অংশ, কি আর ভ্যালু। কি গুলো ইমিউটেবল, কিন্তু ভ্যালু গুলো মিউটেবল হতে পারবে না, ইমিউটেবলও হতে পারে, কিন্তু মিউটেবল হওয়ার পসিবিলিটি আছে, ইউ ক্যান চেঞ্জ ইট। এখন ধরুন আমার এই লিস্ট, এই ওয়ার্ল্ড, এই লিস্টটা থেকে আমি চায়না বাদ দিয়ে দিতে যাচ্ছি, আমি কি করব? ডিইএল, ডেল। ডেল হচ্ছে ডিলিট করার ফাংশন। ডেল দিয়ে আমি যদি ব্র্যাকেটের মধ্যে ডিকশনারির নাম এবং ডিকশনারি কিটা দেই, তাহলে ঠিক চায়না তার ভ্যালু সহ, চায়না তো তার কি, চায়না তার ভ্যালু সহই ডিলিট হয়ে যাবে। ওয়ার্ল্ড, দেখুন তার দুটো নাম, দেশের নাম এবং তার জিডিপি গ্রোথ এসেছে। সেরকম আমি আরেকটা এখানে দেখিয়েছি আপনাদেরকে যে আরেকটা ডিকশনারি, এখানে এই ডিকশনারিটার প্রত্যেকটা কি হচ্ছে একটা দেশের নাম এবং ভ্যালু হচ্ছে তার রাজধানী। এখন আমি যদি জানতে চাই যে ইটালি কি ইউরোপের মধ্যে আছে, ও যে দেখেছি অপারেটর, সেই ইটালি ইন ইউরোপ যদি লিখি ট্রু আসে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ইউরোপের মধ্যে ইটালি আছে। এখন আমি এর মধ্যে একটা নতুন দেশ যোগ করতে চাচ্ছি, ধরুন আমি যোগ করতে চাচ্ছি বেলজিয়াম, যেটা নাই এই এখানে। তো বেলজিয়াম ইন দ্য ইউরোপ ডিকশনারি, আমি কি করব? ডিকশনারির নাম এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে তার কি লিখবো, ইকুয়াল টু যেটা লিখবো সেটাকে সে নিবে হচ্ছে তার ভ্যালু হিসেবে। এভাবে করে একটা ডিকশনারির মধ্যে একটা নতুন এলিমেন্ট যোগ করা যায়, তার কি ইকুয়াল টু তার ভ্যালু। আবার আমি যদি ধরুন কোনো একটা, এখানে জার্মানির রাজধানী বন আছে, কিন্তু বন তো না জার্মানির রাজধানী, তাহলে আমি এটাকে ঠিক করব, কিভাবে ঠিক করব? আমি ওই যে আপডেট করার জন্য যেটা করি আমরা, ওই ডিকশনারি নামটা, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে তার কি ইকুয়াল টু, তারপরে আহ, আবার ইয়ের মধ্যে আমরা ইনভার্টেড কমার মধ্যে, যদি স্ট্রিং হয় ইনভার্টেড কমা, যদি ফ্লোট হয় বা ইন্টিজার হয় তাহলে তো দরকার নেই, আমরা তার ভ্যালুটা রাখি। এখন দেখুন আমার এই লিস্টের মধ্যে অস্ট্রেলিয়া আছে। অস্ট্রেলিয়া ইজ নট আ পার্ট অফ ইউরোপ। এই ইউরোপের ডিকশনারি থেকে আমি অস্ট্রেলিয়াকে মুছে দিব। তাহলে কিভাবে মুছবো? আগেও আমরা দেখেছি চায়নাকে যেভাবে আমরা ডিলিট করেছি সেভাবে। ডেল ইউরোপ অস্ট্রেলিয়া। তখন আমরা দেখব এটা যদি করি তাহলে অস্ট্রেলিয়া তার ভ্যালু সহ, আমি ডিলিট করেছি তার কি, কিন্তু আমরা দেখতে পাবো, আমরা যদি এখন ইউরোপ প্রিন্ট করি দেখতে পাবো যে এখানে অস্ট্রেলিয়া ভ্যালু সহই নাই, অস্ট্রেলিয়ার রাজধানীও নাই। হ্যাঁ, দিস ইজ ডিকশনারি। তো ডিকশনারি আমাদের খুব খুব কাজে লাগবে, সামনেও কাজে লাগবে। যেমন এরপরে ডিকশনারি অফ ডিকশনারিজ একটা উদাহরণ আমি দিয়েছি। এখানে আমার নতুন একটা ডিকশনারি আমি ইউরোপ না একই নাম দিয়েছি। সেখানে 4টা দেশ আছে, স্পেন, ফ্রান্স, জার্মানি আর নরওয়ে, এবং ভ্যালুর মধ্যে
প্রত্যেকটা দেশের ক্যাপিটাল আছে, তার ভ্যালু এবং পপুলেশন আছে। তাহলে এখানে দেখুন, কিটা হচ্ছে একটা স্ট্রিং এবং ভ্যালুটা হচ্ছে একটা ডিকশনারি। এখন এটা ডিকশনারি না হয়ে এটা উম, এটা লিস্টও হতে পারতো এবং একই রকমের হতো, হ্যাঁ। কিন্তু এখানে একটা সুবিধা হবে আমার, আমি যদি মনে করি ধরুন আমি ইউরোপের রাজধানী ইউরোপে এই ডিকশনারিটার ফ্রান্স নামক দেশের ক্যাপিটাল কি সেটা যদি জানতে চাই, তাহলে আমি ইউরোপ লিখে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে তার কি লিখবো, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি তার ক্যাপিটাল, তখন আমাকে সে দিচ্ছে প্যারিস। কিন্তু আমি যদি পপুলেশন লিখতাম তাহলে আমাকে দিত ফ্রান্সের পপুলেশন। এখানে আরো কিছু হতে পারতো, এখানে ক্যাপিটাল আর পপুলেশন দিয়েছি, কমা দিয়ে আমরা এরিয়া লিখতে পারতাম, বা অন্য কিছু, ইনফ্লেশন রেট, অনেক কিছুই, বা জিডিপি, অনেক কিছুই আমরা এভাবে করে একই সাথে রাখতে পারতাম। তখন আমরা যদি কল করতাম, একটা কি কল করে তারপরে যদি মানে ওটা যদি ডিকশনারি হয়, তাহলে ডিকশনারির মধ্যে কোন এলিমেন্ট আমি দেখতে চাচ্ছি সেটা যদি এভাবে করে লিখতাম, পাইথন আমাকে সেরকম করে বলতো যে এটা ক্যাপিটাল এত, পপুলেশন এত, এরকম করে। তো একটা নিউ কম্পোনেন্ট, ধরুন এই যে এই ডিকশনারি অফ ডিকশনারিজ, এটার মধ্যে একটা নিউ কম্পোনেন্ট যদি আমি অ্যাড করতে চাই, ধরুন আমি এখানে অ্যাড করব হচ্ছে উম, ইটালি, হ্যাঁ। এখন স্পেন, ফ্রান্স, জার্মানি, নরওয়ে আছে। এর আগে আমি যখন অ্যাড করেছি কোনো একটা কিছু, ধরুন আমরা লিখেছি ইউরোপ, তারপরে ডিকশনারির নাম, তার ব্র্যাকেটের মধ্যে কি, ইকুয়াল টু ভ্যালু। এখন যেহেতু আমার ডিকশনারিটার ভ্যালুটা নিজেই একটা ডিকশনারি, আগে আমি ভ্যালুটা তৈরি করব। ভ্যালুটা একটা ডিকশনারি, সেটা ধরুন নাম দিলাম ডেটা। সেই ডিকশনারিটার মধ্যে কি কি আসবে, ক্যাপিটাল, ক্যাপিটাল কি রোম, এবং পপুলেশন, তার পপুলেশনটা। এখন আমি ঠিক আগের মতো এখানে যেরকম বেলজিয়াম অ্যাড করেছিলাম ইউরোপে, সেরকম করে ইটালি অ্যাড করেছি, ইকুয়াল টু ভ্যালুর জায়গায় আমি লিখেছি ডেটা, এই ডিকশনারিটার নাম। এখন যদি আমরা এই ডিকশনারিটা প্রিন্ট করি, আমরা দেখতে পাবো এখানে ইটালি আছে, যার ক্যাপিটাল হচ্ছে রোম, আর পপুলেশনটা ওই নাম্বারটা। আর কি দেখতে পারি, কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ, এলস, এলিফ। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আমাদের কি আজকে সময় আছে? আমার মনে হচ্ছে 5:56 বাজে, একটু পরে মাগরিবের আজান দিবে। এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে দেখাই, ইফ স্টেটমেন্ট, এলিফ স্টেটমেন্ট। আচ্ছা, আহ এখন আমি যেহেতু কিছু পরিবর্তন করেছি, আমি এখন সেই পরিবর্তনটা আপনাদেরকে দেখাবো। আম, আমি কিভাবে পরিবর্তনটা গিটহাবে আনি সেটা দেখুন। আমি গিটহাব ডেস্কটপ দেখাচ্ছি। গিটহাব ডেস্কটপের মধ্যে যদি আমরা এই যে লেকচার ইকন 317, এখানে লেকচার 2, এই নোটবুকটা আমি পরিবর্তন করেছি কিছু। হ্যাঁ, কি চেঞ্জ করেছি, আমি যদি এটা স্ক্রল ডাউন করে নিচে যাই, আমি দেখতে পাবো যে যা যা করেছি সেগুলো আছে। আমি যদি ফেচ করি, অরিজিন ফেচ, অলরেডি মনে হয় কমিট, পুশ, এটা আমি করব। আর আপনারা কি করবেন, আপনাদের গিটহাব ডেস্কটপে গিয়ে আপনারা ফেচ অরিজিন করে আপনাদের এখন থাকবে পুল রিকোয়েস্ট, আপনারা পুল করবেন। আচ্ছা, আর আরেকবার আমি দেখাই আপনাদেরকে। এখন আমি কি করব, এখন আমি যদি আমার গিটহাবে যাই, গিটহাবে গিয়ে ইকন 317 লেকচার্স, এখানে পুল রিকোয়েস্ট, নিউ পুল রিকোয়েস্ট। এখন আমি আমি যদি চেক করতে চাই যে আমার লেকচার 2 এর নোটবুকটাতে কি কি চেঞ্জ এসেছে, লেকচার্স, লেকচার 2, দেখুন এখানে সমস্ত কিছু আছে। উম, এই এই পর্যন্ত এইভাবে করে আছে, আমার চেঞ্জ গুলো আছে। ফর লুপ, টর লুপ, এগুলো আমরা এখনো দেখতে পারিনি। আর আপনাদেরকে একটু দেখাই আমার অ্যাসাইনমেন্টটা। অ্যাসাইনমেন্টটা খুব সহজ জিনিস। সেটা হচ্ছে আপনার অভিজিৎ ব্যানার্জি এবং এস্থার ডাফলোর একটা বই আমাদের খুব পপুলার ইকোনমিক্সের স্টুডেন্টদের মধ্যে, পোর ইকোনমিক্স। সেটার যে প্রথম প্যারাগ্রাফটা,
সেই প্রথম প্যারাগ্রাফটার টেক্সটটুকু আমরা ফরম্যাট করব। প্রথম প্রশ্ন আপনাকে জানতে চেয়েছি যে প্রথমে বলা হচ্ছে ফরম্যাট দ্য টেক্সট ইউজিং বিল্ট ইন ফাংশন সো দ্যাট দ্য টেক্সট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। বিল্ট ইন ফাংশন যা যা দেখলেন, জয়েন, স্প্লিট, রিপ্লেস, তারপর স্ট্রিপ, এই সমস্ত কিছু ব্যবহার করে, ক্যাপিটালাইজ, আপার, লোয়ার, এই সমস্ত কিছু ব্যবহার করে এই টেক্সটটাকে প্রথমে ফরম্যাট করবেন। 1 নম্বরে। 2 নম্বরে আপনাকে প্রশ্ন করা হয়েছে হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার ইন দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে কতগুলো শব্দ আছে। হ্যাঁ, এবং আপনাকে হিন্ট দেওয়া হয়েছে ডোন্ট কাউন্ট দ্য পাংচুয়েশনস, পাংচুয়েশন যেগুলো আছে, ফুল স্টপ, হাইফেন, এগুলোকে এম ড্যাশ, এন ড্যাশ, এগুলোকে আপনারা ওয়ার্ড হিসেবে কাউন্ট করবেন না। থার্ড প্রশ্ন হচ্ছে হাউ মেনি ইউনিক ওয়ার্ডস আর দেয়ার ইন দিস টেক্সট, এই টেক্সটের মধ্যে ইউনিক ওয়ার্ড কতগুলো আছে সেটা খুঁজে বের করবেন। তারপরে 4 নম্বরে আপনাকে একটা ডিকশনারি তৈরি করতে হবে। আপনাকে বলা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড, ইজ, দা, এ, ইয়ার, এই যে ওয়ার্ডগুলো, এগুলো কতবার অ্যাপিয়ার করেছে সেটা কাউন্ট করতে। সেখানে ডিকশনারিটার কিগুলো হবে হচ্ছে এই শব্দগুলো, এবং ভ্যালু হবে হচ্ছে, ধরুন এইখানে আপনি গুণে দেখলেন যে কয়বার ইজ এসেছে, 5বার এসেছে, তাহলে ইজ এর ভ্যালুটা হবে 5। হ্যাঁ, তো সেরকম করে একটা ডিকশনারি তৈরি করবেন যেখানে আপনার ইয়েটা হবে হচ্ছে, কি হবে হলো এই 4টা শব্দ, ইজ, দা, এ, ইয়ার, এবং ভ্যালু হবে কয়বার করে ইজ এসেছে, কয়বার দা এসেছে, কয়বার এ এসেছে, কয়বার ইয়ার এসেছে। এখানে আপনারা প্রত্যেকটা এই ইয়ের মধ্যে, সেলের মধ্যে আপনারা আপনাদের প্রবলেমগুলো লিখবেন। 5 নম্বর হচ্ছে সর্ট দ্য ওয়ার্ডস অ্যালফাবেটিক্যালি অ্যান্ড প্রিন্ট দ্য ফার্স্ট 20 ইউনিক ওয়ার্ডস। ওই যে ইউনিক ওয়ার্ডগুলোর যে সেটটা বের হবে সেটাকে সর্ট করবেন, সর্ট করে প্রথম অ্যালফাবেটিক্যালি সর্ট করবেন, সর্ট করে প্রথম 10টা ইউনিক ওয়ার্ড লিখবেন কি কি আসে। মার্কস ডিস্ট্রিবিউশন এখানে এভাবে দেওয়া আছে, 1, 2, 3-এ 2, 2, 2, 2, 2 মার্ক, 4 নম্বরে হচ্ছে 3, আর 5-এ 1, টোটাল 10 মার্ক। এই হচ্ছে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট, আপনারা সবাই করতে পারবেন। আচ্ছা, এরপরে ক্লোন করা এই সমস্ত যে আহ, সংকট, সেটা আমি যদি আপনাদের পিসি হাতে না নিয়ে দেখি আমি এভাবে করে বুঝবো না। সুতরাং আমার সাথে 1 to 1 বসে এই বিষয়টা সলভ করে যাবেন। কেউ একজন যদি আমি করে দেই, সে আবার বাকিদেরকে জিনিসটা করে দিবেন। তো কালকে 11টার সময় আপনারা আসতে পারেন, যদি আসেন আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আর না হলে সোমবার দিনও আসতে পারেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে আমি শেষ করে দেবো ক্লাস, আজান দিচ্ছে। ম্যাম, আমরা দেখেছি যে অনেক মানুষ মেসেজ দিচ্ছে যে মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম ফেস করছে। তো আর আমাদের এই উইকে সোমবারে আর বৃহস্পতিবারে 2টি ইন কোর্স আছে, তো সবাই বলছিল যে যদি অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা একটু পিছানো যায় তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, আমি দেখবো। ঠিক আছে, যদি বদলাই তাহলে আপনাদেরকে আমি গুগল ক্লাসরুমে জানিয়ে দেবো। জি ম্যাম, কারণ 2টা ইন কোর্স পড়ে গিয়েছে, তো মানে এর মধ্যে এই বুঝতে প্রবলেম গুলো পেরেছি, সলভ কিন্তু এই করে ক্লাস সপ্তাহে আমার কিন্তু করা আর আরো কি। একটা ক্লাস লাগবে। আপনারা একটু আমাকে বলবেন যে নেক্সট আপনারা কবে ক্লাস করতে পারবেন। আপনারা কি বুধবার আম, সকাল 11টা, সকাল 10টা বা 11টায় ক্লাস করতে পারবেন? ম্যাম, এটা আপনাকে পরে জানাই ডিসকাস করে। তাহলে বুধবারে ডিসকাস মেবি করে ল্যাব আমাকে ফাঁকা আছে। জানাবেন। এমন একটা জি সময় যে ম্যাম। সময় ল্যাবে আপনারা বসে ক্লাস করতে পারবেন, এরকম একটা টাইম। ওকে। জি ম্যাম, বুধবারে ল্যাব পুরা দিনই মেবি ফাঁকা আছে, আমি শিওর হয়ে আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে, বাই।